আজ শুনবেন বিক্রম হালদারের লেখা ভৌতিক গল্প রক্ত পিশাচিনী। ছদ্মনামে স্বয়ং নামে পরিচিত লেখক বিক্রম হালদার ছোটবেলা থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত। পেশায় চাকুরিজীবী, তবুও কবিতা আর গল্পই তার প্রকৃত আশ্রয়। লিখেছেন 500রও বেশি কবিতা ও অসংখ্য ভয়াল গল্প। তাঁর সৃষ্ট চরিত্র কানাতান্ত্রিক বাংলা ভৌতিক সাহিত্যে এক ভিন্ন স্বাদ এনে দিয়েছে। আজকের গল্পে সেই রহস্যময় তান্ত্রিকের মুখোমুখি হতে চলেছেন আপনারা। শুরু হচ্ছে রক্ত পিশাচিনী। রনি আর বহ্নি দুজন দুজনকে খুব ভালোবাসে, ঠিক যেন দুটো আলাদা দেহে একটি মাত্র প্রাণ তারা। রনি তখন কলেজের লাস্ট ইয়ার আর বহ্নি তখন বাংলা নিয়ে সেকেন্ড ইয়ারে পড়ছে। ওই দুটো বছরে তারা দুজন দুজনকে নিজেদের প্রাণটা বিনিময় করে যেন এক নতুন জগতে বসবাস শুরু করে ফেলেছে। ওরা দুজনেই ঠিক করলো অনেক হয়েছে, এবার বিয়েটা সেরে ফেলা দরকার। কারণ রনি গানপ্রিয় মানুষ, তাকে প্রোগ্রামের দরুন এদিক ওদিক ছুটতে হয়। মা একা থাকেন বাড়িতে। বাবা মারা গেছেন আজ তাও প্রায় 11 বছর। সেই থেকে সে আর তার মা এই বিরাট বাড়িটায় খাঁচায় বন্দি দুটি ছোট্ট পাখির মতন। সে চায় বহ্নিকে খুব তাড়াতাড়ি বিয়ে করে সে মায়ের কাছে এনে রাখবে। যদিও বা বহ্নি যাতায়াত এই বাড়িতে নেই তেমন নয়, প্রায়ই ওই বাড়িতে এসে মায়ের সাথে সময় কাটায়, গল্প করে, হাসাহাসি করে। মাকে খুশি দেখে রনির প্রাণটা ভরে যায়। সে কেবল ভগবানের কাছে প্রার্থনা করে যেন এভাবেই সারাটা জীবন তারা তিনজন একসাথে সুখে দুঃখে আনন্দে একসাথে শক্ত হয়ে জুড়ে থাকতে পারে। যদিও নিজের বিয়ের কথা নিজের মুখে মাকে বলতে লজ্জাটা খুব বেশি লাগে, কিন্তু তবুও রনি সেদিন সকালে মাকে বলেই ফেলল, মা, এবার বিয়েটা আমরা করে ফেলি। তোমারও শরীরটা দিন দিন খারাপ হচ্ছে, একটু যত্ন নেবার দরকার। একটু সঠিক সময়ে ওষুধটাও আমি তোমার সামনে এগিয়ে দিতে পারি না। এতই প্রোগ্রামের চাপ আমার। বহ্নি তোমার পাশে থাকলে আমিও একটু নিশ্চিন্তে কাজে মন দিতে পারি। মা ছেলের মনের ভাব বুঝতে পেরে একটু মুচকি হাসল আর বলল, বেশ তো, আজই খনা পণ্ডিতকে একবার আমার সাথে দেখা করতে বলিস। রনি মনে মনে ভীষণ আনন্দে লাফাতে লাগলো। এতদিনের একটা সম্পর্ক পূর্ণ হতে চলেছে, আনন্দ না হওয়াটা অস্বাভাবিক। সে সাথে সাথে বহ্নিকে ফোন করলো। বহ্নিকে ফোন করতেই তার ছবিটা ফোনের স্ক্রিনে উঠে এলো। উফ, কি সুন্দর দেখতে মেয়েটা! টানা টানা চোখ, টিকলো নাক, ঠোঁট দুটি যেন কেবল ওর জন্যেই ভগবান বিশেষ সময় নিয়ে নিজের হাতে এঁকেছেন। চুলগুলো উড়ছে কানের পাশ থেকে, কপালে একটা ছোট্ট কালো টিপ, আর পরনে একটা লাল ও হলুদের কাজ করা শাড়ি। রনি এসব দেখতে দেখতে খেয়ালই করল না যে প্রায় 1 মিনিট হতে চলল বহ্নি ফোন ধরে বসে আছে। তড়িঘড়ি ফোনটা কানে নিয়ে হ্যালো বলল রনি। বহ্নি জানতো রনির এইসব পাগলামি, তাই সেও বলল, কে গো, আবার হারিয়ে গেছিলে আমাতে? রনি একটু সময় চুপ থেকে মনে মনে একটু মুচকি হেসে বলল, না, ওই আর কি। ওপার থেকে উত্তর এলো, হ্যাঁ বলো, কি বলবে? আমি বেরোবো এক্ষুনি, কলেজে আজ প্রজেক্ট জমা দেওয়ার লাস্ট ডেট। রনি খুশিতে তখন আত্মহারা। কিভাবে সে এই এত বড় খবরটা ওকে জানাবে বুঝতে পারছিল না। শুধু বলল,
ঠিক আছে, কলেজে এসো, দেখা হচ্ছে। বলেই ফোনটা রেখে দিল। বন্ধির ফোন রাখতে না রাখতেই সে ডায়াল করলো ঘনা পণ্ডিতের নাম্বারে। যথারীতি পণ্ডিত মশাইকে আসতে বলে কোনো রকমের স্নান খাওয়াটা সেরে নিয়ে মাকে একটা প্রণাম করেই বেরিয়ে গেল কলেজের উদ্দেশ্যে। যাওয়ার পথে একটা বিশাল মাপের ক্যাডবেরি ও এক থোকা গোলাপ ফুল নিয়েছিল সাথে, কারণ আজকের দিনটা গত 2 বছরের মধ্যে সবথেকে অন্যতম ও বিশেষ দিন তার কাছে। যথারীতি কলেজে পৌঁছে রনি দেখল বন্হি তার জন্যই অপেক্ষা করছে ক্যান্টিনে। রনি দূর থেকে ওকে হাত দেখিয়ে বাইরে আসতে ইশারা করল। বন্হি ব্যাপারটা কিছুই বুঝতে পারছিল না, কারণ এই রনিকে সে চেনে না। বিগত 2 বছর ধরে সে যে রনিকে ভালোবাসে সে একটা 5 ফুট 7 উঁচু লম্বা সুঠাম শরীরের অধিকারী বটে, কিন্তু সে অতি গম্ভীর, স্বল্পভাষী। কেবল সে শুধু তার গান নিয়ে কথা বলতে আর তাকে নিয়ে কাব্য করতেই বেশি ভালোবাসে। বন্হি বেশ কিছুটা অবাক ও আশ্চর্য হয়ে বাইরে বেরিয়ে গেল। বাইরে বেরোতেই দেখল রনি সবার সামনে এক হাঁটু হেট করে বসে এক গোছা গোলাপ ফুল তার দিকেই এগিয়ে দিয়ে বলল, বন্হি, তুমি আমায় বিয়ে করবে? হঠাৎ সবাই রনির এই রোম্যান্টিকতা দেখে হই হই করে হাততালি দিতে শুরু করলো। কেউ কেউ তো সিটি দিয়েও তাদের আনন্দের কথা জানান দিল। বন্হি একটু লজ্জা পেল বটে, কিন্তু তার থেকে সে আনন্দ পেল প্রায় 10 গুণ। আনন্দে তার 2 চোখ ভরে এলো জলে। সে তার মাথাটা বেশ কয়েকবার সামনে দুলিয়ে বুঝিয়ে দিল যে হ্যাঁ, সে তাকে বিয়ে করবে। ইতিমধ্যেই গোটা কলেজটা তাদের ঘিরে দাঁড়িয়েছিল কেবল বন্হির উত্তরের অপেক্ষায়। বন্হির হ্যাঁ উত্তর আসতেই যেন তারা আনন্দে ফেটে পড়ল। ঘন ঘন হাততালির মধ্যে রনি উঠে এসে গোলাপের তোড়াটি বন্হির হাতে দিয়ে ওকে জড়িয়ে ধরল আর সবার সামনে বলল, বন্হি, আমি তোমাকে খুব ভালোবাসি, নিজের থেকেও অনেক বেশি। উত্তরে বন্হি রনির মুখটা তার 2 হাতে নিয়ে তার কপালে একটা আলতো চুমু এঁকে দিয়ে বলল, আমিও ভীষণ ভালোবাসি তোমায় রনি। কিছু সময় পর ভিড়টা একটু হালকা হলেই রনি ওকে একটু আলাদা করে ডেকে নিয়ে বলল সব, যা সে তার মাকে একটু আগে বলে এসেছে। এমনকি সে পণ্ডিত ঘনাকে ফোন করে তাদের বাড়ি আসতে বলেছে সেটাও বলল। বন্হি শুনে আনন্দে রনিকে জাপটে ধরে কেঁদে ফেলল। বেশ কিছু সময় এমন আনন্দ ঘন মুহূর্ত চলার পর দুজন দুজনকে বিদায় জানিয়ে তারা যে যার বাড়ি ফিরে গেল। দুপুরে রনি খাওয়া দাওয়া করে একটু ঘুম দিল। ভাবল বিকেলে উঠে বন্হিকে ফোন করবে, কিন্তু সে ঘুমিয়ে পড়ার 45 মিনিটের মাথায় ফোন এলো বন্হির। ঘুম চোখে ফোনটা ধরতেই রনি শুনতে পেল বন্হি কাঁদছে। বন্হির কান্নার আওয়াজ শুনে রনি ধড়মড় করে উঠে বসে পড়ল। কিছুটা অবাক হয়েই জিজ্ঞেস করল, মনি, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? কোনো উত্তর নেই। বন্হি কেঁদেই চলেছে। বেশ কিছুটা সময় এমন চলার পর বন্হি বলল, বাবা এ বিয়ে মেনে নেবে না। কলেজ থেকে ফিরে আমি বাবা মাকে জানাই সবই। মা শুনে এক প্রকার খুশি হলেও, মানে ওই 2 পয়সার গাইয়ের ছেলের সাথে আমি তোকে বিয়ে দেব? কখনোই না। যে নিজেই ঠিক মতো রোজগার করতে পারে না সে তোকে খুশি রাখবে কিভাবে? আমি ভেবেছিলাম তোরা ভালো বন্ধু, তাই তোমাদেরকে আমি কখনো কিছু বলিনি, কিন্তু এখন দেখছি জল এত দূর এগিয়ে গেছে। ফোনে এসব কথা শুনতে শুনতে রনির মাথার মধ্যে শিরা উপশিরাগুলো যেন ফেটে যাচ্ছিল রাগে। সে সব কথা মাথা ঠান্ডা করে শুনে বলল, বেশ, আমি একটু বাদে তোমায় ফোন করছি। বলেই সে ফোনটা কেটে দিল। ফোন রেখে দিয়ে সোজা সে মায়ের ঘরে ঢুকে গিয়ে মাকে সব কথা খুলে বলতেই ছেলের অপমানে মাও রেগে গিয়ে বলল, বেশ, আগামী রবিবার ভালো দিন আছে। আজ শুক্রবার, যদি বন্হি সত্যি তোকে ভালোবাসে তবে আগামী রবিবারই তোরা মন্দিরে গিয়ে
তারা মায়ের সামনে শুভ কাজটা সেরে আসবে, এ আমি বলে দিলাম। রনির কাছে বরাবরই মায়ের আদেশ হোক কিংবা নির্দেশ, দুটিরই মূল্যই সমান। রনির সাথে সাথে বন্যিকে ফোন করে বলল সব। বন্যিও এ প্রস্তাবে রাজি হয়ে বলল, বেশ, যদি আমাদের এভাবে মিলন লেখা থাকে তবে তাই হোক। যথারীতি রবিবার গোধূলি লগ্নে সন্ধ্যা 6:32 রনি এক চিমটে লাল টকটকে সিঁদুর বন্যির সিঁথিতে রাঙিয়ে দিয়ে তাকে সারা জীবনের মতো নিজের করে নিল। ওদের বিয়েতে উপস্থিত ছিল ওদেরই কলেজের বন্ধুরা আর রনির সঙ্গীত গুরু সমরেশ মজুমদার ওরফে সমুদা। সমুদা সেখানে সবার থেকে সিনিয়র মানুষ। কালো কুচকুচে কোকড়ানো চুল, শর্ট হাইট, ওই 4 ফুট 6 কিংবা 7 হবে। নাকটা লম্বা, ঠিক যেন সূচালো কোনো কোনা। পাতলা শরীর, তবে একটা তেজ আছে গোটা মুখমণ্ডল জুড়ে। চোখের চশমাটা পড়ে থাকা পাঞ্জাবির কোণে মুছতে মুছতে সমুদা বলল, অনেক অনেক শুভেচ্ছা তোদের দুজনকে। আশীর্বাদ করি তোরা সঙ্গীত প্রেমী হও আর অনেক অনেক সুখী হও। মন্দিরের যাবতীয় পর্ব সমাপ্ত করে রনিরা গাড়ি করে চলে এলো বাড়ি। বাড়ি ফিরেই দেখল মা, পাশের বাড়ির মনা আন্টি আর রিমা আন্টি, তাদের মেয়েরা সবাই ওদের জন্য বরণ ডালা নিয়ে অপেক্ষা করছে। যাওয়ার সাথে সাথেই ওনারা বরণ করে বন্যিকে ঘরে তুলে নিল। এই খবর বন্যির বাবার কানে যেতেই ওর বাবা খুব রেগে গেলেন আর বললেন, আজ থেকে তোদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। না, রেগে গেলে সবাই যেটুকুনি বলে আর কি, কিন্তু বন্যির মা আমাদেরকে ফোনে অনেক আশীর্বাদ করে বলেন, তোমরা অনেক ভালো থাকো, সুখী হও, আর চিন্তা করো না। তোমাদের বাবা একটু অমনি, জানো তো, কিছুটা সময় লাগবে ওকে একটু শান্ত করতে। ও একটু শান্ত হলেই আমরা একদিন তোমাদের বাড়ি ঘুরতে আসব। তারপর বন্যির সাথে কিছুটা সময় কথা বলে ওর মা ফোনটা রেখে দিল। তারপর থেকে বেশ 2-3 দিন পর একদিন রনি তার রেওয়াজে ব্যস্ত, আর ওইদিকে বন্যি স্নানে গেছে। এমন সময় সমুদার ফোন এলো রনির ফোনে। ফোন তুলে রনি বলল, নমস্কার মাস্টারজি, কেমন আছো? উত্তর না দিয়ে সমুদা বলল, আর কেমন আছো? বউকে পেয়ে কি আমাদের ভুলেই গেলি রে হতচ্ছাড়া? তা আমাদের ভুলেছিস ঠিক আছে, গানটাও কি ভুলে গেছিস নাকি রে? আরে না না দাদা, এই তো রেওয়াজি করছিলাম। যাক, শুনে ভালো লাগলো। আচ্ছা শোন, যা বলার জন্য ফোন করা, আগামী 15 তারিখ একটা প্রোগ্রাম আছে, তুই কি যাবি? গেলে ভালো সাম্মানিক পাবি। আরে সমুদা, কেন যাব না দাদা, এমনিতেও তেমন প্রোগ্রাম নেই, কয়েকটা বাচ্চাকে গান শিখিয়ে মাসে কিছুটা রোজগার করি। তুমি বলো দাদা, কোথায় যেতে হবে? জায়গাটা একটু দূরে বলে উদ্যোক্তারা যাওয়া আসা থাকা খাওয়া সব খরচাই বহন করবে, সাথে উপরি তো আছেই। কোথায় জায়গাটা সমুদা? জায়গাটা হলো পুরুলিয়া, স্টেশন থেকে 2 ঘন্টা মতো লাগে। নাম গোলদিঘি। তুই আবার ভূত টুতে ভয় পাস নাকি রে? কেন সমুদা এই কথা বলছো? আরে না না, জায়গাটা একটু শুনশান আর জনবসতি কম বলে গায়ের লোক অমন একটু রটিয়েছে। তা ছাড়ো সব, কি করবি বল? চাইলে বন্যিকেও সাথে নিয়ে যেতে পারিস। জায়গাটা কিন্তু রনি দারুণ, পাহাড় ঝর্ণা সব পাবি। তবে হ্যাঁ, ওখানে একটা পোড়ো বাড়ি আছে, শুনেছি ওটা নাকি জমিদারদের বাড়ি। বহু বছর ধরে ওটা পড়ে থাকায় গায়ের লোক নাম দিয়েছে ভূত বাড়ি। ওই জায়গাটা কেবল এড়িয়ে চলিস, বাকি জায়গাটা তোদের হানিমুনের জন্য একদম আদর্শ জায়গা। একটু লজ্জা পেল রনি, তারপর রাজি হয়ে গেল।
আর সমুদাকে বলল, ঠিক আছে সমুদা, আজ তো 12 তারিখ, তুমি একদিন আগে আমাদের দুজনের টিকিটটা পাঠিয়ে দিও। রনি ফোনে কথা বলতে বলতে খেয়ালই করেনি যে বহ্নি কখন ঘরে এসেছে। বহ্নি বলল, কি ব্যাপার, সমুদা ফোন করেছিল? হ্যাঁ, ওই একটা প্রোগ্রামের ডাক পেয়েছি। বলে এত সময় ধরে যা যা কথা সমুদার সাথে হয়েছে তার সবই সে বহ্নিকে বলল। শুনে বহ্নি লাফ দিয়ে উঠে বলল, বাহ, এ তো দারুণ ব্যাপার, এ তো এক ঢিলে 4 পাখি বধ। কেমন? বহ্নি একটু অভিনয় করে বলল, তা মহারাজ, আপনি কি এখনো বুঝিতে পারেন নাই আমি ঠিক কি বলিতে চাহিয়াছি? রনি ঘাড় নেড়ে না বলল। বহ্নি সেই রূপভাবেই বলল, আজ্ঞে মহারাজ, এক সুযোগে হানিমুন, তাহার সহিত প্রাকৃতিক দৃশ্যের রস আস্বাদন, তাহার সহিত ভুতুড়ে ঘ্রাণের সন্ধান, আর সর্বশেষ আপনার প্রতিভার বিকাশ সাধন। রনি এবার বেশ একটু জোরে হেসে ফেলে বলল, হয়েছে হয়েছে, যাও এবার খাবারটা দাও গিয়ে। বহ্নি মুচকি হেসে বলল, যথা আজ্ঞা মহারাজ। 13 তারিখ সন্ধে 6টা নাগাদ যখন রনি ভিতরের ঘরে বাচ্চাদের নিয়ে গানের ক্লাসে মগ্ন, তখন ঘরের কলিং বেলটি সজোরে বেজে ওঠে। বহ্নি গিয়ে দরজা খুলে দিতেই দেখল স্বয়ং সমুদা এসেছেন। বহ্নি একগাল হাসি নিয়ে একটা প্রণাম করেই বলল, আসুন আসুন সমুদা, আসুন, আপনি এই সোফায় বসুন, আমি যাই ভিতর থেকে ওকে ডেকে আনি। রনিদের বাড়িটা বিরাট, তাই আসবাবপত্রের অভাব নেই বাড়িতে। বহ্নি ভিতর থেকে রনিকে ডেকে আনলো। রনি মাস্টারজিকে এতদিন পর দেখে খুব আনন্দের সাথে একটা প্রণাম করে পায়ের ধুলো মাথায় নিয়ে বলল, কেমন আছে দাদা? ভালো আছি রে, তাই তো ক্লাস থেকে এতটা পথ পায়ে হেঁটেই চলে এলাম। রনি বহ্নিকে ইশারা করে চা জলখাবার আনতে বুঝিয়ে দিল। বহ্নি সেই ইশারা বুঝে ভিতরে বাড়িতে চলে গেল। বেশ কিছু সময় সমুদা আর রনি গল্প করতে লাগলো। এতদিনের জমে থাকা কথা তা কি আর শেষ হতে চায়? কথা বলতে বলতে বহ্নি ট্রে ভর্তি করে নিমকি ভাজা, চা, ডিম টোস্ট করে সাজিয়ে নিয়ে এলো। সমুদা 1 কাপ চা হাতে তুলে নিয়ে বলল, যার জন্য আসা। বলেই ব্যাগ থেকে একটা খাম বের করে রনির হাতে দিল আর বলল, এর ভিতর তোদের দুজনের যাওয়া আসার টিকিট আর 200 টাকা আছে, বাকি 500 টাকা প্রোগ্রামের পর পাবি। রনি টাকার অঙ্কটা শুনে মনে মনে একচোট লাফিয়ে নিয়ে বলল, আর কে কে যাচ্ছে দাদা? ভয় নেই, আমি যাচ্ছি সাথে, আর যাচ্ছে আমাদের এই 4 জন বাদ্যবাদক। বলেই সমুদা যাওয়ার জন্য উঠে দাঁড়িয়ে বলল, আজ চলি তবে, দেখা হচ্ছে আগামী বুধবার 15 তারিখ সকাল ঠিক 7টায় স্টেশনে। 14 তারিখ মঙ্গলবার সকালে রনি আর বহ্নি বাজারে গেল কিছু প্রয়োজনীয় জিনিস আর সাথে কিছু শুকনো খাবার কিনে আনতে। অনেকটা পথ যেতে যেতে প্রায় ভোর হয়ে যাবে। বাজারের কাজ শেষ করে ফেরার পথে রনি মায়ের জন্য ওষুধ কিনলো আর সাথে রিমা আন্টিকে বলে আসলো তারা কয়েকদিন থাকবে না, সে কদিন যেন তিনি মায়ের একটু খেয়াল রাখেন। রিমা আন্টি বলল, আরে রনি, তোমরা নিশ্চিন্তে যাও, ঘুরে এসো, আমি আছি তো, কোনো চিন্তা করো না। আর হ্যাঁ, প্রোগ্রামটা কিন্তু মন দিয়ে করো। এই কথায় রনি একটু শান্তি পেল মনে। এমনিতেই রিমা আন্টি খুব ভালো মনের মানুষ, তাদের সকল খারাপ সময় তিনি তাদেরকে আগলে রাখেন। রনিরা বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে তাদের ব্যাগপত্র গুছিয়ে রেখে খাওয়া দাওয়া করে সন্ধ্যায় তাড়াতাড়ি শুয়ে পড়ল। মাঝরাতে একটা খারাপ স্বপ্ন দেখে ঠেলে উঠল বহ্নি। তার সারা শরীর ঘামে ভিজে গেছে, গোটা শরীর জুড়ে মৃদু কম্পন হচ্ছে তার। রনির ঘুমটাও ভেঙে গেল হঠাৎ।
সে উঠে দেখল বহ্নি বিছানার উপর বসে কাঁপছে। রনিও উঠে বসে বহ্নিকে বলল, কি গো, কি হয়েছে? তোমার শরীর খারাপ করছে? বহ্নি কোনো উত্তর দিল না। উত্তর না পেয়ে রনি পাশের টেবিলে থাকা জলের বোতলটি এনে গ্লাসে 1 গ্লাস জল ঢেলে বহ্নিকে খাইয়ে দিল। জল খেয়ে একটু ধাতস্থ হলো। রনি ওকে বুকের মাঝে টেনে নিয়ে বলল, কি হয়েছে তোমার? কোনো স্বপ্ন দেখেছো? হ্যাঁ গো, খুব খারাপ একটা স্বপ্ন দেখলাম বিশাল এক পুরো বাড়ি। আমরা সেখানে ঘুরতে গেছি, আর বাড়িটিতে ঢুকতেই একটা বিশাল আকৃতির ধূসর রঙের বাদুড় আমাদের দিকে তেড়ে এলো। এসেই আমায় কামড়াতে চেষ্টা করলো। তুমি এত চেষ্টা করলে তবু ওর ধারালো দাঁত দুটো আমার ঘাড়ে বসিয়ে দিল। উফ উফ রনি, সে কি ভয়ঙ্কর দৃশ্য! এই কথা শুনে রনি একটু মুচকি হেসে বলল, আরে পাগলি, ওসব কিছু না, ঘুমিয়ে পড়ো। সারাদিন এসব নিয়ে চিন্তা করলে অবচেতনে মন তো এমন কিছুই দৃশ্য আমাদের দেখায়। সে বরং কাল তাড়াতাড়ি উঠতে হবে। 7টার মধ্যে আমাদের কিন্তু স্টেশনে পৌঁছাতেই হবে। সে বড় বহ্নি রনির কথায় একটু শান্ত হয়ে রনিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। পরদিন সকাল 5:30 যথারীতি মোবাইলে অ্যালার্ম বেজে উঠতেই ধর্মর করে উঠে বসল বহ্নি। রনি তখনও অঘোরে ঘুমোচ্ছে। বহ্নি ভাবল, থাক, ও ঘুমাক, আমি বরং সব কাজ সেরে নিয়ে ওকে ডাকবো। যথারীতি বহ্নি সব কাজ সেরে এসে যখন রনিকে ডাকলো তখন ঘড়িতে ঠিক 6:13 বাজে। বহ্নি জানে রনির রেডি হতে বেশি সময় লাগে না। রনিকে ডাক দিতেই ও একেবারে উঠে বসলো বিছানায়। হাই তুলতে তুলতে বলল, 8টা বাজে গো। আর 35 মিনিট সময় আছে হাতে। যাও যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। রনি তাড়াতাড়ি করে উঠে হাত মুখ ধুয়ে রেডি হয়ে নিল। 6:42 নাগাদ তারা মাকে প্রণাম করে বেরিয়ে গেল স্টেশনের উদ্দেশ্যে। ওদের বাড়ি থেকে বিড়া স্টেশন 10 মিনিটের হাঁটা পথ, কিন্তু তারা আজ একটা ভ্যান ভাড়া করে নিয়ে তাড়াতাড়ি পৌঁছে গেল স্টেশনে। স্টেশনে গিয়ে দেখল সমুদা একটা চায়ের দোকানে চা খাচ্ছে, হাতে একটা সিগারেট। আয় রনি, চা খাবি? না গো দাদা, আমরা চা খেয়েই এড়িয়েছি। কিছু সময়ের মধ্যে এক এক করে বাকি 4 জন বাদ্যবাদকও চলে এলো। রনি তাদেরকে দেখেই বুঝল তারা সবাই অপরিচিত, মানে এরা দলে নতুন। কিছু সময় যেতে না যেতেই স্টেশনে ট্রেন চলে এলো। তারা প্রায় 2 ঘন্টা জার্নি করে চলে এলো হাওড়া স্টেশনে। স্টেশনে পৌঁছেই তারা দেখলো তাদেরকে নিয়ে যাবার জন্য আগে থেকেই একজন বয়স্ক গোছের লোক স্টেশনে চলে এসেছে। তারা সেই লোকটিকে অনুসরণ করে এক্সপ্রেস ট্রেনে উঠে বসল। তখন ঘড়িতে ঠিক 9:12 বাজে। ট্রেনে উঠে বসতে না বসতেই 5 মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দিল। একটা লম্বা জার্নি শেষ করে 3:24 নাগাদ তারা নামলো পুরুলিয়া প্ল্যাটফর্মে। সেখানে আগে থেকে একটি 4 চাকা গাড়ি তাদের জন্য অপেক্ষা করছিল। তারা সবাই সেই গাড়িতে উঠে বসতেই গাড়িটি ছেড়ে দিল। দুপাশের সারি দেওয়া বিশাল বিশাল পাহাড়, নদী আর মনোরম প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে তারা গিয়ে পৌঁছল গোলদিঘি গ্রামে। রনির ঘড়িতে তখন 6টা বাজতে আর 15 মিনিট বাকি। চারিদিকে আলতো অন্ধকার নেমে এসেছে তত সময়। রনিদের গাড়িটা গিয়ে থামলো একটা 3 তলা বাড়ির সামনে। বাড়িটি দেখে বেশ সুন্দর লাগছিল। সামনে ছোট্ট একটা গার্ডেনের মতো। গোটা বাড়িটায় নানা রকমের লাইট জ্বলছে। বাড়িতে ঢুকেই ডান হাতে একটা শিব মন্দির। তারা সবাই সেখানে প্রণাম করে বাড়িটার মধ্যে ঢুকে গেল। এতটা পথ এসে তারা সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিল। বহ্নি তো গাড়ির ভিতরেই রনির কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছিল। সবাই সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল। উঠে বাঁ হাতে প্রথম ঘরটিতে তাদের সবার থাকার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু রনি আর বহ্নির জন্য একটি আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছিল। তারা সবাই যে যার ঘরে ঢুকে গেল।
কিছু সময় পর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সবাই চলে এলো ডাইনিং রুমটায়, যেখানে তাদের জন্য অপেক্ষা করছিল গরম ধোঁয়া ওঠা ভাত, সাথে আলু ভাজা, মুসুরির ডাল আর কষা মাংস। সবাই পেট ভরে খাবার খেয়ে যে যার ঘরে চলে গেল। ঘরে যাবার আগে সমুদা সবাইকে খাবার টেবিলে বলে দিয়েছিল যে সবাই গিয়ে একটু বিশ্রাম নিয়ে নাও, যাতে রেওয়াজ করা যায় সকাল সকাল উঠে। বন্যি ঘরে এসে শুয়ে পড়ল, আর শুয়ে পড়তে ঘুমিয়ে পড়ল সে। রনি বুঝল মেয়েটার উপর খুব ধকল গেছে। রনি পকেট থেকে একটা সিগারেট প্যাকেট বের করে তা থেকে একটা সিগারেট ধরালো, তারপর গিয়ে বসলো ব্যালকনিতে। সেখান থেকে বিশাল গাঁটা দেখা যাচ্ছে দূরে দূরে সব বাড়িতে লাইট জ্বলছে। পথে গুটি কয়েক ছোকরা ছেলে আড্ডা দিচ্ছে। সামনের চায়ের দোকানটায় বয়স্করা ভিড় করে তাস খেলছে আর গল্প করছে। কি দারুণ মনোরম, স্নিগ্ধ, প্রাণ শান্ত করা পরিবেশ। এসব দেখতে দেখতে রনি ভাবল মাকে একটা ফোন করা দরকার। ভেবেই সে পকেটে হাত দিয়ে ফোন বের করে মাকে ফোন করল। বেশ কয়েকবার চেষ্টা করল ফোন করার, কিন্তু এখানে নেটওয়ার্ক খুব কম, তাই বারবার ফোন কেটে যাচ্ছিল। তাই বাধ্য হয়ে রনি এত সময়ের প্রায় সব কথাই বাংলাতে একটা মেসেজ করে পাঠিয়ে দিল মায়ের মোবাইলে। তাও অনেক কষ্টে 5 মিনিট বাদে সেন্ট হলো সে। হঠাৎ রনি শুনতে পেল বন্যির চিৎকার। দৌড়ে গেল ও বন্যির কাছে। গিয়ে দেখে ঠিক যেভাবে বাড়িতে স্বপ্ন দেখে উঠে বসেছিল, ঠিক সেভাবেই ও ভয়ার্তভাবে বিছানার উপরে বসে আছে। ও বন্যিকে কি হয়েছে জিজ্ঞেস করতেই সে একই স্বপ্নের কথা বলল রনিকে। বন্যি নাকি আবার সেই ভয়ানক বাদুরটার রক্ত খাওয়া দৃশ্য দেখেছে। বন্যি তড়িঘড়ি তার ঘাড়ে হাত দিয়ে বোঝার চেষ্টা করল আদতেই সেই দাগ দুটি তার ঘাড়ে আছে নাকি। রনি বন্যিকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু কিছুতেই সে বন্যিকে শান্ত করতে পারল না। রনি বাধ্য হয়ে তারপর সমুদাকে রুমে ডেকে আনলো। কিছু সময় পর সমুদা রুমে এলে রনি সমুদাকে গোটা ব্যাপারটা খুলে বলল। সমস্ত ঘটনাটা শুনে সমুদা বলল, ব্যাপারটা কবে থেকে টের পাচ্ছ বন্যি? ওই যবে থেকে আমাদের এখানে আসার কথা শুনেছি তবে থেকেই। সমুদা একটু বিরক্তি প্রকাশ করে বলল, ও কিছু না, ও আমাদের মানসিক ক্লান্তির ফল। তোরা ফ্রেশ হয়ে চলে আয় আমাদের রুমে, সবাই প্রস্তুত, রেওয়াজ হবে। রনি ঘাড় নেড়ে বলল, আচ্ছা। সমুদা চলে গেলে ওরা ফ্রেশ হয়ে নিল, আর 10 মিনিটের মধ্যে চলে গেল রেওয়াজ রুমে। প্রায় 1 ঘন্টার একটু বেশি সময় তাদের রেওয়াজ চলল। সবারই খুব ভালো প্রস্তুতি দেখে সমুদা খুশি হয়ে বললেন, বাহ, এই তো চাই। কালকের প্রোগ্রামটা ভালোভাবে করে দিতে পারলেই আমরা এখানকার বাধা ধরা হয়ে যাব। সেইভাবেই কথা হয়েছে ক্লাবের সাথে। কাল সন্ধ্যায় প্রোগ্রাম, যার যতটা রেওয়াজের দরকার এই সময়ের মধ্যে সেরে ফেলো। আরও বেশ কিছু কথা শেষ করে সমুদা বলল, বেশ, এবার তোরা ঘরে চলে যা। রনিরা ঘরে গিয়ে বিছানায় গা এলিয়ে শুলো বটে, কিন্তু রনির বারবার শুধু মাথায় আসছে বন্যির অমন বিভৎস স্বপ্নটা। রনি পাশ ফিরে একবার দেখল বন্যিকে। বন্যি ঘুমিয়ে পড়েছে। আহা, এই শিশুর মতো মেয়েটি কতই না ভয় পাচ্ছে এই কটা দিন ধরে। রনি মনে মনে ঠিক করল এর সমাধান একটা বার করতেই হবে। ঘড়িতে তখন প্রায় 12টা। সে ব্যালকনিতে গিয়ে আবার একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলো যদি একটু ঘুম আসে। পূর্ণিমার ভরা চন্দ্রালোকে সে যেন বহু দূরে একটা বিশাল অন্ধকারের স্তূপ দেখতে পেল। সেটা যে আসলে কি সেটা ও ভালো করে বুঝতে পারল না। কেবল মনে হচ্ছিল একটা গাঢ় বর্ণের অন্ধকারে তৈরি প্রেত মূর্তি যেন তার দিকেই তাকিয়ে তাকিয়ে হাসছে। রনি একটু যেন ভয় পেয়েই হাফ খাওয়া সিগারেটটা ফেলে দিয়ে ঘরে গিয়ে দরজা আটকে শুয়ে পড়ল। পরদিন সকালে বন্যি তাকে তুলে দিল। বন্যির ডাকাডাকিতে ঘুম থেকে উঠে রনি প্রথমে একটু অবাক হয়ে গেল।
এ কোথায় শুয়েছে ও? তারপর কিছু মুহূর্ত পরই তার মনে পড়ল, আরে সে তো বাড়িতে নেই, সে তো প্রোগ্রামের জন্য পুরুলিয়া এসেছে। এমনটা আমাদের সবারই মাঝে মাঝে হয়ে থাকে। মুহূর্তেই রনির মনে পড়ে গেল কাল রাতে দেখার সেই কালো অন্ধকার স্তূপের কথা। সে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে চা খাওয়ার উদ্দেশ্যে সামনের চায়ের দোকানটায় চলে গেল। সাথে অবশ্য বন্যিও ছিল। তারা দুজনে চায়ের দোকানে প্রবেশ করতেই দেখল চায়ের দোকানদার সবে কয়লাতে আগুন জ্বালিয়ে ফু দিয়ে ধরানোর চেষ্টা করছে। রনিদের ঢুকতে দেখেই দোকানদার বলল, আসুন বাবু, আসুন আসুন, বসুন এখানে। কিন্তু বাবু, চা পেতে যে এখন একটু সময় লাগবে। ঠিক আছে, আপনি করুন, অসুবিধা নেই, আমরা বসছি। দোকানদার লোকটা মাঝ বয়সী, ওই 40-42 বয়স হবে। পরনে একটা নোংরা লুঙ্গি, একটা সবুজ রঙের ফুলহাতা জামা, জামার হাতাগুলো গোটানো কনুই পর্যন্ত, চুলগুলো বেশ পরিপাটি করে আঁচড়ানো। দোকানদার রনিদের উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, বাবুরা এ গায়ে নতুন বুঝি? আগে হ্যাঁ, আমরা গতকালই এসেছি কলকাতা থেকে। আমরা এখানে গানের অনুষ্ঠান করতে এসেছি। ও আচ্ছা আচ্ছা বাবু, তা বাবু, ও আজ যে জলসা হবে সেই জলসাতে আপনারা গাইবেন বাবু? আগে হ্যাঁ, আমিই গাইব। তা বেশ বাবু, তা বেশ। কথা বলতে বলতে তার চা বানানো হয়ে এসেছিল। সে রনি আর বহ্নিকে 2 কাপ চা দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। রনি এক চুমুক চা মুখে দিয়েই দোকানদারকে ডেকে পাশে এনে বসালো। বলল, আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম বাবু পরিতোষ। রনি কোনো ভঙ্গিমা না করেই বলল, আচ্ছা পরিতোষ দা, আপনাদের গ্রামের ঠিক শেষ অংশের দিকে একটা বিরাট বাড়ি আছে, ওটার সম্বন্ধে আপনি কিছু জানেন? আকস্মিক এই প্রশ্নবাণে পরিতোষ একটু থতমত খেয়ে বলল, এগিয়ে বাবু, কেন? আপনি জানলে আমাদেরকে বলুন। আমি কাল আমাদের ব্যালকনি থেকে ওই বাড়িটাকে দেখতে পেয়েছি। দেখেই আমার কেমন যেন রহস্যময় মনে হয়েছে, তাই আপনাকে জিজ্ঞেস করা। বাবু, আপনাই বলতে পারি, তবে আপনাকে কথা দিতে হবে আপনি ওই বাড়ি যাবেন না। বেশ, আপনি বলুন, আপনি কি জানেন? বহ্নি এত সময় পাশে বসে সবটাই দেখছিল আর শুনছিল। রনির এই প্রশ্নে সেও কতটা উৎসুক হয়ে সামনে ঝুঁকে উত্তরের অপেক্ষা করতে লাগলো। পরিতোষ বলতে শুরু করলো, তা বাবু, আজ থেকে প্রায় 150 বছর আগেকার কথা। আমিও আমার বাবার কাছ থেকে শুনেছি। ওই বাড়িটি ছিল এই গোলদিঘি গ্রামের দোর্দণ্ড প্রথা জমিদার শ্রী অক্ষয় নারায়ণ চৌধুরীর। তা তিনি ছিলেন ভীষণ অত্যাচারী। সঠিক সময়ে খাজনা জমা দিতে না পারলে তিনি লেটেল দিয়ে ঘর বাড়ি সব কেড়ে নিতেন, আর সাথে ঘরের মেয়ে মানুষটাকেও তুলে নিয়ে যেতেন ভোগ করার জন্য। এক কথায় তার অত্যাচারে গোটা গোলদিঘি গ্রাম অস্থির হয়ে থাকত। তার একখান মেয়ে ছিল, নাম পদ্মাবতী। মেয়েটি যেমন সুন্দরী তেমন অত্যাচারিণী। ঠিক যেন তার বাবার সমস্ত গুণ তার ভিতর কেউ ঠেসে ঠেসে ভরেছিল। তিনি জমিদার ছিলেন বটে, তবে তার ধন সম্পত্তি ছিল কয়েকটা রাজ্যের রাজার সমান। তাই তিনি কাউকে তোয়াক্কা করতেন না, সবাইকে নিজের পায়ের সাথে মিশিয়ে রাখতে পছন্দ করতেন। এমনি একদিন রাতে অক্ষয় নারায়ণ তার নাচ ঘরে বসে বন্ধুদের সঙ্গে মদ খাচ্ছিল আর বাইরে থেকে আনা এক বাইজির নাচ দেখছিল। এই এমন সময় সেই সময়কার সব থেকে ভয়ানক কুখ্যাত ডাকাত রঘু তার দল বল আক্রমণ করলো সেই বিশাল প্রাসাদ বাড়ি। আর সবাই জানতো রঘু ডাকাত যে বাড়ি আক্রমণ করে সেই বাড়ির কোনো মানুষকেই সে আর জীবিত রাখে না, কারণ সে তার বিরুদ্ধে কোনো সাক্ষী রাখতে পছন্দ করে না। মুহূর্তে রঘু তার বিশাল বাহিনী নিয়ে অক্ষয় নারায়ণের প্রাসাদ ঘিরে ফেললে।
কোষাগার থেকে সব ধন সম্পদ লুট করে বাড়ির সবাইকে গলা কেটে খুন করলে, আর শেষে খুন করলে অক্ষয় নারায়ণকে। কিন্তু সে জানতো না সেই কোষাগারের উপরের কক্ষতেই অক্ষয় নারায়ণের সুন্দরী বদমেজাজি কন্যা রয়েছে। রঘু ডাকাত সবাইকে প্রাণী হত্যা করলো ঠিকই, শেষে বাড়িটায় আগুন লাগিয়ে দিল যাতে তারা খুনের কোনো প্রমাণ দেখতে না পায়। আর ওইদিকে পদ্মাবতী সেই ভয়ানক আগুনে জীবন্ত জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আর সেই থেকেই পদ্মাবতীর আত্মা ওই জমিদার বাড়িতেই থেকে যায়। শুধু মানুষ কেন, কোনো পশু পাখি ওই বাড়ির সামনে গেলেই তাদের আর খুঁজে পাওয়া যায় না। খুঁজে পাওয়া যায় পরের দিন ওই বাড়ির সামনে রক্তশূন্য অবস্থায়। আর দেখা যায় তাদের ঘাড়ের কাছে দুটো ছোট ছোট ছিদ্র, যেন সেই ছিদ্রে কেউ পাইপ বসিয়ে তাদের শরীরের সব রক্ত শুষে নিয়েছে একেবারে। সেই থেকেই ওই বাড়ির ওই রকম অবস্থায় পড়ে আছে। ওর আশেপাশে কেউ যেতে সাহস করে না। এই বাড়ির নাম এখন অনেকেই জানে, কিন্তু কিছুদিন আগে এক রিপোর্টার এই গ্রামে এসেছিল এই বাড়িটি নিয়ে কি সব যেন লেখালেখি করবে। আমি অনেকবার বারণ করলাম, তাও সে সেখানে যায়। আর পরদিন সকালে তার রক্তহীন শুকনো মৃতদেহটা পাওয়া যায় ওই বাড়ির সামনেই। পরিতোষের কথা শুনতে শুনতে রনির যেন আর সহ্য হচ্ছিল না। মনে হচ্ছিল এখনই গিয়ে সে একবার সেই বাড়িটিকে দেখে আসে নিজের চোখে। রনির মনের প্রশ্নটা মনেই থেকে গেল। বহ্নি ওর হাতটা ধরে দোকানের বাইরে নিয়ে গেল। তারপর বহ্নি খুব ধীরে ধীরে বলল, চলো চলো, এখনই আমরা যাব ওই বাড়িতে। রনি যেন একটু খুশি হলো। আসলে নিজের মনের ইচ্ছেটা যখন নিজেরই সহধর্মিনী পূরণ করার কথা বলে, তখন যেন মনে প্রাণে সেটাকে জিতে নেবার আশা বহু গুণ বেড়ে যায়। ওরা দুজন প্রায় 20 মিনিট হেঁটে এসে পৌঁছলো সেই বাড়িটার সামনে। এসে দেখে গোটা বাড়িটা আগাছায় ভর্তি। দেওয়ালের কোণগুলি যেন ভেঙে ভেঙে পড়ছে। বাড়িটাকে দেখে মনে হয় ঠিক যেন কেউ শয়ে শয়ে কয়লা এনে তার গায়ে লেপে দিয়েছে। সদর দরজা ঠেলে তারা প্রবেশ করল সেই বিশাল প্রাসাদের মধ্যে। বাড়িটি দেখেই যেন নিমেষে রনির চোখের সামনে সেই দৃশ্য ভেসে উঠল যা সে এত সময় দোকানদার পরিতোষের মুখে শুনেছে। ওরা দুজনে এবার ধীরে ধীরে বাড়িটির ভিতরে প্রবেশ করল। বাড়ির ভিতরে প্রবেশ করতেই একটা কটু গন্ধ তাদের নাকে এলো, যেন কোনো প্রাণী মরেছে অনেক দিন আর তার শরীরের পচা মাংস থেকে এই কটু গন্ধের সৃষ্টি হয়েছে। রুমাল দিয়ে নাক বেঁধে ফেলল দুজনেই। ভিতরে ঢুকতেই তাদের চোখে পড়ল বিশাল একটা বৈঠক ঘর, যেখানে আর কিছুই বিশেষ উপস্থিত নেই। ভয়াবহ আগুন সবকিছুই গ্রাস করেছে। গোটা বাড়ি জুড়ে ধুলোর পুরো আস্তরণ পড়েছে। ভিতরে ভীষণ অন্ধকার দেখে রনি নিজের ফোনটা বের করে ফ্ল্যাশটা অন করল। লাইট অন করতেই রনি আর বহ্নির চোখ চলে গেল মেঝের উপর। মেঝেতে তারা স্পষ্ট দেখতে পেল কোনো মানুষের পায়ের ছাপ। সেই পা কখনো জুতো পরে না, কারণ কোনো মানুষ যদি জুতো পরে এই বাড়িতে প্রবেশ করত তবে ধুলোতে জুতোর ছাপটাই স্পষ্ট হয়ে ফুটে উঠত। কিন্তু এখানে স্পষ্ট পায়ের পাতা ও 5টি আঙুল ভালোভাবে বোঝা যাচ্ছে। রনি আর বহ্নি দুজনই অবাক হয়ে গেল, কারণ এই বাড়িটার এত দুর্নাম থাকতেও এই বাড়িতে কোনো মানুষ প্রবেশ করবে তা তারা ভাবতেও পারেনি। কিন্তু তারা নিশ্চিত যে এ বাড়িতে কোনো মানুষ নিশ্চয়ই আসে। তবে সেটা সৎ কার্যে নাকি অসৎ কার্যে সেটা বলা মুশকিল। তারা টর্চের আলোতে এদিক ওদিক দেখতে দেখতে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে লাগলো। যত তারা উপরের দিকে ওঠে ততই সেই কটু গন্ধটা যেন আরও তীব্র হতে শুরু করে। প্রথম তলায় পৌঁছে তারা দেখল প্রায় সবকটি ঘরই ভেঙে পড়েছে। প্রতিটি কক্ষকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আছে ঘন সবুজ সব আগাছা।
দুই এক জায়গায় দেওয়ালের ফাটল থেকে কিছু অজানা গাছও বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। তাদের জীর্ণ শীর্ণ অবস্থা দেখে বেশ বোঝাই যাচ্ছে যে পরিত্যক্ত জায়গা হলেও এ ছিল এক বিরাট প্রাসাদ। হঠাৎ যেন কটু গন্ধটা খুব তীব্রভাবে আসতে লাগলো। অপেক্ষাকৃত ছোট একটি ঘর থেকে আসছে গন্ধটা। রনি বহ্নিকে বলল, রুমালটা ডাবল করে বেঁধে ফেলো বন্নি, মনে হয় মরা জিনিসটা এই ঘরেই আছে। বহ্নি মাথা নেড়ে সম্মতি জানিয়ে রুমালটা ডবল ভাঁজ করে টাইট করে বেঁধে ফেলল, আর রনিরটাও ভালো করে বেঁধে দিল। এবার ধীরে ধীরে তারা ঘরটিতে প্রবেশ করতেই যে দৃশ্য তারা দেখল তা সুস্থ মানুষকে অসুস্থ করে দেবার জন্য যথেষ্ট। তারা দেখল একটা মানুষের মৃতদেহ মেঝেতে ফেলা, একটা পাতলা নোংরা কাপড় গোটা শরীরে জুড়ে পেঁচানো, কিন্তু যেখানে শুধু দেহটাই পড়ে আছে, মাথাটা নেই। ওরা দুজন একটু ঘুরতেই দেখল সামনেই কে যেন যজ্ঞের জায়গা প্রস্তুত করছে। সেখানে যজ্ঞের নানা উপকরণ, নানা রকম রং দিয়ে কি যেন একটা ছবি আঁকা, আর তার পাশেই একটা থালায় রয়েছে কাটা মাথাটি। বহ্নি এ দৃশ্য আর সহ্য করতে না পেরে বমি করতে করতে ঘরের বাইরে বেরিয়ে গেল। রনি একটু কাছে গিয়ে টর্চের আলোটা ফেলল কাটা মাথাটির উপর। দেখল এটি কোনো মেয়ে মানুষের মাথা। চোখ দুটি পচে সেখান থেকে রস বেরোচ্ছে, মুখের মাংসগুলি পচে গলে পড়ছে থালার উপর। রনিরও যেন কেমন গাটা গুলিয়ে উঠছিল। তারপর সে পাশেই পড়ে থাকা সেই দেহটির উপর টর্চের আলো ফেলতেই তার পেটের ভেতর যেন মোচড় দিতে লাগলো। দেখল যোনি অংশটা থেকে বড় বড় সাদা পোকা বেরোচ্ছে। গোটা দেহটা থেকে যেন মাংস ধারালো কোনো অস্ত্র দিয়ে সমানভাবে কেটে নেওয়া হয়েছে। গোটা শরীরটায় পচন ধরে একটা সাদা রঙের তরল গলে পড়ছে, আর বড় বড় পোকা বের হয়ে গোটা শরীরের মাংসল অংশগুলি থেকে মাংস খাচ্ছে। রনি আর সামলাতে পারল না, ও তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে বমি করে ফেলল। এ দৃশ্য আর কোনোভাবেই দেখা সম্ভব নয়। সেও সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে হাতের টর্চটি পকেটে ঢুকিয়ে রেখে আর এক পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট জ্বালালো। সিগারেটে লম্বা লম্বা বেশ কয়েকটা টান দিল। নিচে নেমে এসে রনি দেখল বহ্নি নিচেই বসে আছে। রনি বহ্নিকে বলল, উহ উহ, কি দৃশ্য, চোখে দেখা যায় না। তো আমার মনে হয় এখানেই এই মৃতদেহটাকে নিয়ে তন্ত্রমন্ত্র হয়। আয়োজনের যা পরিপাটি দেখলাম তাতে মনে হয় আজ রাতেই এখানে কাজ সারবে তান্ত্রিক। আজ রাতে একবার আসতেই হবে আমাদেরকে, দেখতে হবে সে কে। রনি দেখল বহ্নির দৃষ্টি কেমন যেন স্থির। সে বহ্নির সামনে যেতেই দেখল বহ্নির ঠোঁটে দুফোঁটা রক্ত। রনি ব্যাপারটি ঠিক বুঝতে পারল না। বহ্নির হাত ধরে তুলতে যাবে অমনি রনি খেয়াল করল বহ্নির বাঁ হাতটা মুঠো করা। রনি বেশ কয়েকবার জিজ্ঞেস করল, বহ্নি তোমার হাতে কি? কিন্তু কোনো উত্তর সে পেল না। বহ্নির দৃষ্টি তখনও স্থির, এবং কোনো নেশা করলে যেমন মানুষের চোখ ঢুলু ঢুলু থাকে ঠিক তেমনই। রনি জোর করে বহ্নির হাতের মুঠোটি খুলতেই দেখল একটা মরা চড়ুই পাখি, আর পাখিটির ঘাড়ের কাছে লাল লাল কি যেন। একটু অপ্রস্তুত হয়ে রনি পাখিটিকে নিয়ে দূরে ফেলে দিল। রনি ভাবল এমন বিভৎস দৃশ্য দেখে হয়তো বহ্নি একটু ইমব্যালেন্স হয়ে পড়েছে, ওর হয়তো শরীরটাও ভালো লাগছে না। তাই রনি আর লেট না করে বহ্নিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। সেই পোড়ো বাড়িটা ছেড়ে বেশ কিছুটা হেঁটে আসতেই সে একটা পায়ে টানা ভ্যান গাড়ি দেখে হাঁক দিয়ে তাকে থামালো, আর সেই ভ্যানে করেই তারা এসে হোটেলে পৌঁছলো। পৌঁছে রনি দেখল হোটেলের সামনেই সমুদা পিছনে হাত দিয়ে দ্রুত পায়চারি করছে। রনির আর বুঝতে অসুবিধে হলো না যে সমুদা তাদের জন্যেই এক প্রকার বিচলিত হয়ে উঠেছে। সে মনে মনে ঠিক করলো এই সব ঘটনার কিছুই সমুদাকে এখন জানাবে না, কারণ জানালেই সমুদা বাধা দেবে আর তাদের সত্য সন্ধান এখানেই শেষ। রীতিমতো সমুদা রনিকে উদ্দেশ্য করে বলল, কি রে, তোদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই?
কখন থেকে তোদের খুঁজে বেড়াচ্ছি। তোদের ফোনে বেশ কয়েকবার ট্রাইও করলাম, কিন্তু এই অজপাড়া গায়ে নেটওয়ার্কটাও সঙ্গ দিচ্ছে না। সমুদা এবার বন্হির দিকে তাকিয়ে বলল, কিরে, ওর কি হয়েছে? শরীর ঠিক আছে তোর? রনি একটু অপ্রস্তুত হয়েই বলল, আরে না না সমুদা, এমন কিছু না, ওই মাথাটা একটু ঘুরে গেছিল আর শরীরটা কেমন একটু দুর্বল লাগছে বলল, তাই আর হেঁটে না এসে ভ্যানে এলাম। আরে তোরা দুটিতে গিয়েছিলিসই বা কোথায়? একবার তো বলেই যেতে হয় নাকি? রনি একটু কাচুমাচু হয়ে বলল, সরি সমুদা, আসলে চারিপাশের প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর যে নিজেকে আর সামলাতে পারিনি, এই দুজনে একটু ঘুরে বেরিয়ে এলাম। সমুদা বন্হির শরীরের অবস্থা তেমন ভালো না দেখে ওদের আর আটকালো না। রনিকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে, যা, ওকে ঘরে শুয়ে দিয়ে রেওয়াজে চলে আয়। সন্ধ্যে 5:30টায় আমাদের প্রোগ্রাম কিন্তু। রনি আর বাক্য ব্যয় না করে বন্হিকে নিয়ে ঘরে চলে গেল। ঘরে গিয়ে বন্হির হাতে মুখে জল দিয়ে ওকে বিছানায় শুইয়ে দিয়ে বলল, তুমি শুয়ে থাকো, বিশ্রাম নাও, আমি রেওয়াজে যাচ্ছি, কোনো দরকার হলে ডাক দিও, কেমন? বন্হি মাথা আলতো দুলিয়ে চোখ বুঝল। রনিও চলে গেল পাশের ঘরে রেওয়াজের জন্য। গিয়ে রীতিমতো রেওয়াজে বসে পড়ল সে, কারণ সেই প্রধান গায়ক। কিন্তু রেওয়াজে সে কিছুতেই মন বসাতে পারল না, কারণ কেবলই তার চোখের সামনে ভেসে উঠছে সেই মেয়েটির কাটা মাথাটা। উফ, সে কি বিভৎস দৃশ্য! রনি সমুদার কাছ থেকে কিছুটা সময় নিয়ে বাইরে এলো সিগারেট খেতে। সিগারেটটায় বেশ কয়েকটা বড় বড় টান দিয়ে শেষ করে ফেলল সে মুহূর্তে। নিজেকে একটু শান্ত করে সে ভাবল, না না, এটা আমার ক্যারিয়ারের ব্যাপার, আমি তো গান ছাড়া আর কিছুই পারি না। যদি আমার জন্য এই প্রোগ্রামটা খারাপ হয়, তবে হয়তো এই সমুদায় আমাকে আর কখনো ডাকবে না। রনি নিজেকে অনেক বুঝিয়ে রেওয়াজে গিয়ে বসল। তারপর বেশ কয়েক ঘন্টা সে মন দিয়ে রেওয়াজ করে ঘরে ফিরল। রনি ভাবল যে বন্হি হয়তো ঘুমোচ্ছে, তাই ধীরে ধীরে সে ঘরে প্রবেশ করল। কিন্তু সে ঘরে ঢুকে দেখে বিছানা ফাঁকা, বন্হি কোথাও নেই। ঘরের এদিক সেদিক অনেক খোঁজা খুঁজিতেও রনি বন্হির কোনো পাত্তা পেল না। হঠাৎ তার চোখে পড়ল ব্যালকনির দরজাটা। দেখল দরজাটা অল্প খোলা। রনি ভাবল হতে পারে ঘুম ভেঙে একটু খোলা হাওয়া খেতেই হয়তো বন্হি ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছে। এই ভেবে রনি ব্যালকনির দরজা খুলতে এসে যেন দৃশ্যটা দেখে বিশ্বাস করতে পারছিল না। একটা আতঙ্কের শব্দ অনিচ্ছা সত্ত্বেও বেরিয়ে এলো রনির গলা থেকে। সে দেখল ব্যালকনির মেঝেতে বন্হি পা দুটো সামনের দিকে ছড়িয়ে বসে আছে। তার মাথার চুলগুলি এলোমেলো, ঠিক যেন পাগলির মতো। হাতে তার একটা কালো কুচকুচে কাক, সেই কাকটির গলায় ঠোঁট বসিয়ে রক্ত চুষে চুষে খাচ্ছে। সামনে গোটা 3টে ইঁদুর, একটা বিড়াল আর একটা কাঠ বিড়ালিও চোখে পড়ল রনির। সবকটারই দেহ যেন রক্ত শূন্য। কারোর শরীরে এক ফোঁটাও রক্তের লেশ মাত্র নেই। তাদের সবার শরীর পুরোপুরি সাদা। আর দেখে মনে হচ্ছে যেন কেউ তাদের শরীরে পাইপ ঢুকিয়ে সব রক্ত শুষে নিয়েছে। এই দৃশ্য দেখে রনির আর বুঝতে অসুবিধা হলো না যে বন্হি নেই। তার ভিতরে কোনো অশুভ শক্তি এসে ভর করেছে। সে বন্হিকে তুলে নিয়ে ঘরে এসে বসিয়ে বাইরের সব মৃতদেহগুলিকে একটা প্লাস্টিকে ভরে বাইরে দূরে ফেলে এলো। ফিরে এসে সে সব কিছু আগের মতো করে পরিষ্কার করে ফেলল। রনি ঠিক করল ফিরে গিয়ে এর একটা উপায় ভাবা যাবে। এখন বন্ধিকে জাগিয়ে রাখা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না। সে তার ব্যাগ থেকে 2টি ঘুমের ওষুধ বের করে ওকে খাইয়ে দিল। রনি জানতো এই ওষুধের খুব বেশি পাওয়ার নেই, তাই 2টিতে ঘুম হবে একটু বেশি, কিন্তু শারীরিক ক্ষতির সম্ভাবনা নেই। সন্ধ্যায় যখন রনি তৈরি হয়ে ঘরের দরজায় তালা দিচ্ছে, তখন ওকে একা দেখে সমুদা জিজ্ঞেস করল, কি রে, তুই একা যে? বন্নি কোথায়? রনি লোকলজ্জার ভয়ে বন্নির সঠিক অবস্থার কথা কিছুই বলতে পারল না, কারণ ও বন্নিকে নিজের থেকেও বেশি ভালোবাসে। ও
ওর এই অবস্থার কথা শুনে সবাই ওকে অন্য নজরে দেখুক তা রনি কখনোই চায় না। তাই একটু কৃত্রিম হাসি মুখে নিয়ে এসে সমুদাকে বলল, না মানে ওই শরীরটা এখনো ঠিক নেই বলল, এই বলছে নাকি ঘরে একটু বিশ্রাম নেবে। আচ্ছা বেশ, চল তবে। ওকে ফোনটা দিয়ে এসেছিস তো? কোনো সমস্যা হলে যাতে ফোন করতে পারে। হ্যাঁ সমুদা, দিয়ে এসেছি, আর 1-2 ঘন্টারই তো ব্যাপার। সত্যি বলতে রনির মাথার ভিতর যেন তোলপাড় করে এলোমেলো হয়ে যাচ্ছে। তাও নিজেকে শান্ত করে মায়ের নাম নিয়ে তারা বেরিয়ে পড়ল প্রোগ্রামের উদ্দেশ্যে। রাত তখন 8:20। রনিদের অনুষ্ঠান শেষ হলো। সবাই খুব খুশি রনিদের অনুষ্ঠানে। বিশেষ করে রনির প্রশংসা হলো দেদার। সব কিছুকে কোনো রকমে পাশ কাটিয়ে সে সমুদার কাছে গেল। দেখল সমুদাকে ঘিরে ক্লাবের লোকেরা সবাই কথা বলছে। ভিড়টা একটু ঠেলে সমুদার কাছে গিয়ে রনি বলল, সমুদা, বন্যি ঘরে একা রয়েছে, আমি তবে ঘরে গেলাম, তুই না হয় এদিকটা সামলে তবে এসো। হ্যাঁ যা, আমার ফিরতে একটু দেরি হবে, তোরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়িস। প্রায় দৌড়তে দৌড়তে সে ঘরে এসে তালা খুলে ঘরে ঢুকে দেখল না, বন্যি এখনো সেইভাবেই অঘরে ঘুমোচ্ছে। রনি বাথরুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিয়ে একটা সিগারেট ধরিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। সেখানে গিয়ে দাঁড়াতেই তার চোখ পড়ল বেশ একটু দূরে। একদিকে তাদের সেই প্রোগ্রামের জায়গা, আর অন্যদিকে সেই অভিশপ্ত পোড়ো বাড়ি। সেখানে গিয়েই আজ বন্যির এই অবস্থা। রনি মনে মনে ঠিক করল আজ এই রহস্যের সমাধান করতেই হবে। সে ধীরে ধীরে টেবিলের উপরে থাকা টর্চটি নিয়ে বাইরে বেরিয়ে গিয়ে আগের মতোই দরজায় তালা দিয়ে বেরিয়ে গেল। তার মাথায় যেন রক্ত চেপে গেছে। তাকে সে ছাড়বে না যে তার ভালোবাসার মানুষটাকে এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে। ভাবতে ভাবতেই সে বাইরে বেরিয়ে হাঁটতে লাগলো সেই পোড়ো বাড়িটার উদ্দেশ্যে। চারিদিক নিস্তব্ধ, শুনসান, কেউ কোথাও নেই। হাতের টর্চটি জ্বালিয়ে সে হাঁটতে লাগলো। বেশ কিছু সময় যাওয়ার পর রনি গিয়ে পৌঁছলো সেই বাড়ির সামনে। টর্চের আলোটা ঘড়ির ওপরে ফেলতেই দেখল ঘড়িতে প্রায় 10:32 বাজে। তার সামনে বিশাল বাড়িটায় যেন কেউ একটা কালো চাদরে জড়িয়ে ধরে রেখেছে। বেশ ভয়ও লাগছিল তার, কিন্তু তাকে আজ এই 150 বছর পুরনো সত্য উদ্ঘাটন করতেই হবে। এক মুঠো সাহসে ভর করে সে গিয়ে পৌঁছলো সেই ঘরটায়, যে ঘরটায় তারা আজ সকালেই এসেছিল। চারিদিকে ঘুঁটঘুঁটে অন্ধকার, নিজেকেই যেন ঠিকমতো দেখা যাচ্ছে না। রনি গিয়ে ওই ঘরটার সামনেই থাকা আর একটা ঘরের মধ্যে ঢুকে পড়ে অন্ধকারে নিজেকে মিশিয়ে দিয়ে অপেক্ষা করতে লাগলো। সেকেন্ড যায়, মিনিট যায়, ঘন্টা যায়, কোথাও কোনো পরিবর্তন নেই। তারপর সেই মৃতদেহ থেকে আসা কটু গন্ধ, আর সাথে বিশাল বিশাল মশার সম্মিলিত বিদ্রোহ, যেন ঠিক নরকপুরীর ক্ষুদ্র এক সংস্করণ। রনি এবার বিরক্ত হয়ে গিয়ে উঠে যেতে যাবে, ঠিক তখনই শুনতে পেল কারোর পায়ের আওয়াজ। আওয়াজটি যেন ক্রমে উপরের দিকে উঠে আসছে। এবার রনি সতর্ক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইল। কিছু সেকেন্ড পরেই সে দেখল একটা লাল আলতো আভা সামনের দিকে এগিয়ে আসছে। কিছুটা আসতেই সেই বিভৎসকর মূর্তিমানকে দেখে রনির শিরায় শিরায় যেন একটা ঠান্ডা বরফের স্রোত খেলে গেল। রনি দেখল বিশাল লম্বা একটা দেহ, গোটা শরীরটা লাল কাপড়ে ঢাকা, কাঁধে একটা বিশাল লাল রঙের ঝুলি, মুখে লম্বা দাড়িতে ভরা, গলায় লম্বা লম্বা বেশ কয়েকটা রুদ্রাক্ষের মালা, 2 ভ্রুয়ের মাঝখান থেকে সিথি পর্যন্ত লম্বা সিঁদুরের রেখা, আর তার একটা চোখ কানা। কানা চোখটির কোণা থেকে কান পর্যন্ত একটা লম্বা কাটা দাগ। উফ, সে কি মুখশ্রী, যেন স্বয়ং মৃত্যু। লোকটির হাতে একটা জ্বলন্ত মোমবাতি, সেটি নিয়ে সে ধীরে ধীরে প্রবেশ করল ওই ঘরটায়। রনি চুপচাপ সেই ঘরে বসে সব দেখতে লাগলো, কারণ ঘরটির ঠিক সামনের ঘরটিতেই রনি লুকিয়ে বসেছিল। রনির মাথায় চট করে একটা কথা খেলে গেল। এখন একটা মৃদু শব্দ তার সব পরিকল্পনা নিমেষে শেষ করে দিতে পারে।
সে সেই অন্ধকারে বসেই সেই লোকটির কর্মকাণ্ড দেখতে লাগলো। রনি দেখল লোকটি প্রথমে সেই ঘরে প্রবেশ করে আগে থেকে রাখা সেই আসনে গিয়ে বসল। তারপর তার ঝোলা থেকে একটা লম্বা হাড় বের করে মুখে বিড় বিড় করতে করতে মন্ত্র পড়তে পড়তে সেই পাত্রে রাখা কাটা মুন্ডুটার উপর বেশ কয়েকবার ঘুরিয়ে নিয়ে 3টি সশব্দে বাড়ি মারল। বাড়ি মারতেই কাটা মাথাটির বন্ধ চোখ দুটি খুলে গেল, আর চোখ দুটি এদিক ওদিক ঘুরতে লাগলো। তারপর যজ্ঞের বেদিতে সে আগুন জ্বালিয়ে বেশ কিছু সময় ধরে বেশ কিছু জিনিস, সম্ভবত কোনো ফুল, একটা বাটিতে চুবিয়ে আগুনে অর্পণ করতে লাগলো। অন্ধকারে ঠিক দেখা যাচ্ছিল না সবকিছু, তাও রনি দেখল বেশ কিছু সময় এমন চলার পর গোটা বাড়িটা জুড়ে একটা ঝড় উঠল, যেন গোটা বাড়িটা এবার হুড়মুড় করে ভেঙে পড়বে। হঠাৎ রনি শুনতে পেল একটা মেয়েলি কণ্ঠে হাসির শব্দ। সে হাসি কোনো মানুষের হতে পারে না, সে হাসি কোনো পিশাচ ছাড়া আর কারোই হতে পারে না। যত সময় যেতে লাগলো হাসির শব্দ আরো প্রখর হয়ে উঠতে লাগলো। হঠাৎ রনি দেখল সেই কাটা মুন্ডুটাই অমন হাসি হাসছে আর বলছে, আমার খাবার কোথায় রে কানাতান্ত্রিক? আমায় খাবার দে, আমায় খাবার দে। এত সময় পর রনি সেই তান্ত্রিককে চিনতে পারল। এই সেই কুখ্যাত কাপালিক কানাতান্ত্রিক। তারপর দেখল সেই তান্ত্রিক পাশেই পড়ে থাকা মৃতদেহ থেকে একটা ধারালো ছুরি দিয়ে বেশ কিছুটা মাংস কেটে সেই পাত্রে রাখা কাটা মুন্ডুটার মুখে গুঁজে দিয়ে বলছে, এই নে খা। রনি দেখল সেই কাটা মাথাটি খুব আনন্দে কচকচ করে সেই কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। এ দৃশ্য কিছু সময় চলার পর সেই তান্ত্রিক আকাশের দিকে মুখ করে দুহাত উঁচু করে দিয়ে বলল, আয় আয় আয়। মুহূর্তে একটা পরিচিত মেয়েকে রনি দেখতে পেল। সেই যজ্ঞের আগুনের আবছা আলোতে রনি দেখল বহ্নি। বহ্নি এসে বসেছে সেই যজ্ঞের আগুনের সামনে, সেই কানাতান্ত্রিকের দিকে মুখ করে। রনির বুকটা যেন মুহূর্তে খালি হয়ে গেল। কষ্টে দুঃখে যেন রনির বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। রনি ভাবল, এটা কিভাবে সম্ভব? সে তো তাকে ঘরে তালা বন্ধ করে 2টি ঘুমের ওষুধ খাইয়ে এসেছে। কোনোভাবেই কাল সকালের আগে তার বিছানা ছাড়ার কথাই না। তবে কি সে অত উঁচু থেকে ব্যালকনি বেয়ে নিচে নেমে এসেছে? আর আসলেও বা সে যদি এই শুকনো পাতা আগাছায় ভর্তি বাড়িতে হেঁটে আসতো, তবে তো রনি তার পায়ের আওয়াজ নিশ্চিত পেত। তবে কি সে শূন্যে ভেসে এসেছে? রনি আর ভাবতে পারল না। কিন্তু সেই ভয়াবহ পরিস্থিতিতেও রনি মাথা ঠান্ডা রেখে ভাবল, এখন কোনো রকম হঠকারী সিদ্ধান্ত তার ভালোবাসার মানুষটার ক্ষতি সাধন করতে পারে। তাই রনি চুপ করে সেখানেই বসে রইল। তারপর দেখল সেই তান্ত্রিক তার এক চোখ বন্ধ করে ডান হাতটা উঁচু করে বহ্নির দিকে তাক করে রইল। কিছু সময়ের মধ্যেই রনি দেখল বহ্নি মেঝে থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে। উপরে উঠতে উঠতে সে বাড়ির ছাদে একেবারে আলতো পালকের মতো লেপটে গেল। এত সময় যজ্ঞের আগুনে রনি বহ্নির মুখটা স্পষ্ট দেখতে পেল। দেখল বহ্নির মুখ সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। সেই মুখে এক অন্য নারী মূর্তি ফুটে উঠেছে। তার ঠোঁটের দুপাশ থেকে 2টো ধারালো দাঁত বেরিয়ে এসেছে। চোখ দুটিতে যেন মণি নেই। সেখানে রয়েছে বিশাল বিশাল 2টো গর্ত, আর সেই গর্তে ধিকি ধিকি করে জ্বলছে আগুন। চুলগুলো তার এলোমেলো হয়ে চারিদিকে উড়ছে। 2 হাতের আঙুলগুলি থেকে ধারালো নখ বেরিয়ে আসছে। সারা শরীর থেকে তার রক্ত মাংসের দলা পুড়ে পুড়ে মাটিতে পড়ছে, আর এক বিকট গোঙানির শব্দ তার মুখে। রনি আর সহ্য করতে পারছিল না। হঠাৎ সে তান্ত্রিক গুরু গম্ভীর স্বরে বলে উঠল, আমার পিছনের ঘরে যে আসিস, আমার সামনে আয়।
রনি প্রথমটায় কিছু না বুঝতে পেরে চুপ করে রইল। তারপর আবার হুঙ্কার এলো। কি হলো? শোনা গেল না? যে ঘরে লুকিয়ে আছিস আমার সামনে আয়। সেই আদেশের যেন পালন না করে থাকা যায় না। মন্ত্রমুগ্ধের মতো রনি অন্ধকার ঘর থেকে বেরিয়ে সেই ঘরে গিয়ে উপস্থিত হলো। রনিকে দেখে কানাতান্ত্রিক বলল, এই, তুই তো এর স্বামী, তাই না? রনি সুবোধ বালকের মতো বলল, আগে আগে হ্যাঁ বাবা। বলেই রনি কান্নায় ভেঙে পড়ে বলল, বাবা বাবা, পায়ে পড়ি বাবা, আপনি আমার স্ত্রীকে বাঁচান, দয়া করুন প্রভু। আমি আপনার ক্ষমতার অনেক কথা শুনেছি, আজ চোখের দর্শনও করলাম। আপনার কাছে আমি আমার স্ত্রীর প্রাণ ভিক্ষা চাই বাবা। বলেই রনি কাঁদতে শুরু করলো। রনির কথা শুনে সেই পাষাণ হৃদয় কানাতান্ত্রিকের মনটা যেন একটু গলে গেল। তিনি বললেন, ঠিক আছে, অপেক্ষা কর। এই বলে তিনি তার ধারালো ছুরিটা রনির দিকে এগিয়ে দিয়ে বলল, শোন, তোর বুকের বাঁ পাশ থেকে কিছুটা মাংস কেটে ওই পিশাচের উদ্দেশ্যে অর্পণ কর, তবেই একমাত্র তোর স্ত্রীর প্রাণ রক্ষা করা যেতে পারে। না হলে এ জন্মে আর তোরা এক হতে পারবি না, বুঝলি? এ হলো সেই জমিদার কন্যা পদ্মাবতী, যে 150 বছর আগে জীবন্ত আগুনে পুড়ে মরেছে। তারপর ওর আত্মা রক্ত পিশাচে পরিণত হয়েছে। আমি একে নিয়েই আজ প্রায় 1 মাস হলো সাধনা করছি, আর ওর রক্তের পিপাসা মেটাতেই একটা জলজ্যান্ত মেয়েকে আমার বলি দিতে হয়েছে। ওর থেকে যা শক্তি নেবার আমি নিয়েছি। আজ সকালে যখন তোরা এখানে সেই স্থানে পা দিয়েছিস, তখনই ও তোর স্ত্রীর ভেতর প্রবেশ করে ওর রক্ত পিপাসা মেটাচ্ছে। এবার তাড়াতাড়ি তুই এই কাজ সম্পন্ন কর, নইলে এই পিশাচ আমার হাতের বাইরে চলে যাবে, আর সেটা চলে গেলে কিন্তু আমি তোর স্ত্রীকে আর বাঁচাতে পারবো না, বুঝলি? রনি তড়িঘড়ি ছুরিটি নিয়ে ওর বুকের বাঁ পাশ থেকে এক থোকা মাংস কেটে নিল, আর সেই মাংসপিণ্ডটা তুলে দিল কানাতান্ত্রিকের হাতে। আর সাথে সাথেই তান্ত্রিক ছুড়ে দিল তা সেই বহ্নিরূপী পিশাচটির দিকে। ছুড়ে দিতেই মুখ দিয়ে মাংসপিণ্ডটা ধরে কচকচ করে খেতে লাগলো পিশাচটি। তার সারা মুখে লেগে থাকা রক্ত পিশাচটি তার লম্বা জিভ বার করে খুব আনন্দে চেটে নিল, আর এক পরিতৃপ্তির হাসি দিয়ে উঠল। সেই হাসিতে যেন গোটা এই প্রাসাদ প্রমাণ অট্টালিকাটি একবার সামান্য দুলে উঠল। রনি দেখল কানাতান্ত্রিক এবার হাতের মুঠি বন্ধ করে কি যেন মন্ত্র পড়ল। তারপরই সেই গনগনে জ্বলন্ত আগুনে ছুঁড়ে ফেলল পাশের থালার উপর রাখা সেই কাটা মাথাটি। সাথে সাথে ধপ করে একটা শব্দে বহ্নির দেহটা নিচে পড়ে গেল। আর সাথে সাথে কানাতান্ত্রিক তার হাতে থাকা সেই হাড়টি দিয়ে রনির 2 চোখের মাঝের অংশে একটা আঘাত করল। হঠাৎ রনির ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যেতেই সে ধর্মর করে বিছানা ঠেলে উঠল। উঠে দেখে সেই হোটেলের ঘরে শুয়ে আছে সে, আর পাশে শুয়ে আছে তার স্ত্রী বহ্নি। রনি অনুভব করতে পারছিল তার বুকের বাঁ পাশটা কেমন যেন চিনচিন করে ব্যথা আর জ্বালা করছে। পরনের শার্টটি খুলে বুকের দিকে চোখ যেতেই রনি দেখল বুকের কাছে এক খাবলা মাংস সুনিপুণভাবে কাটা, আর সেখান থেকেই রক্ত পড়ে বিছানাটা ভেসে যাচ্ছে। রনির আর বুঝতে কিছুই অসুবিধে হলো না। সে যেন ঘরের বাতাসেই আলতো কিন্তু বহু দূর থেকে আসা আওয়াজের মতো শব্দ শুনতে পেল। সে শুনতে পেল কে যেন বলছে, আমি কানাতান্ত্রিক রে, আমি কানাতান্ত্রিক। ভোর রাতে রনির ঘুম আবার ভেঙে গেল প্রাকৃতিক প্রয়োজনে। হাতের পাশে থাকা বেড সুইচটি সে অন করে নিল। বেড লাইটটি জ্বলে উঠতেই ঘরটি সামান্য আলোকিত হলো। রনি বিছানা ছেড়ে উঠে ঘরের বড় লাইটটি জ্বালিয়ে দিল। সে বুকের বাঁ পাশটায় একটু ব্যথা অনুভব করল ঠিকই, কিন্তু সে দেখল বিছানায় রক্তের দাগ থাকা সত্ত্বেও তার বুকের কাটা অংশটায় কোনো রক্ত নেই। সে একটু অবাকই হলো, কারণ কাটা জায়গা থেকে রক্ত না বেরিয়ে পারে না।
তবে রক্ত গেল কোথায়? রনির হঠাৎ বহ্নির দিকে চোখ পড়তেই সে খেয়াল করল বহ্নির ঠোঁটে এখনও টাটকা রক্তের দাগ লেগে। তবে কি রাতে বহ্নি সব রক্ত চুষে খেল? তবে কি বহ্নি এখনও ঠিক হয়নি? তবে কি বহ্নিকে সেই পিশাচ এখনও মুক্তি দেয়নি? রনি আর কিছু ভাবতে পারল না। সে ওয়াশরুমে গিয়ে কাজ সেরে আবার রুমে ফিরে এলো। তারপর বহ্নির পাশেই শুয়ে পড়ল। কিছুতেই তার ঘুম আসতে চাইছিল না। বহ্নিকে জড়িয়ে ধরতে তার গাটা একটু ছমছম করে উঠল। সকাল 7টা নাগাদ দরজায় টোকা পড়ল। রনি একটা নতুন জামা গায়ে গলিয়ে দরজা খুলে দিল। দেখল দরজার বাইরে সমুদা দাঁড়িয়ে আছে। সমুদা রনিকে দেখে বলল, কিরে, এখন কেমন আছিস তোরা? রনি একটু অবাক হয়ে মনে মনে ভাবল, তবে কি সমুদা সব জেনে গেল? সে একটু ইতস্তত করেই বলল, হ্যাঁ সমুদা, ভালো আছি। আমাদের আবার কি হবে? প্রশ্নটা করতেই সমুদা একটু গম্ভীর স্বরে বলল, আর কত লোকাবি রে? কাল তোদেরকে আমরাই তো নিয়ে এলাম হোটেলে। রনি ব্যাপারটা কিছু বুঝতে পারছিল না। সে বলল, মানে? সমুদা ঘরে ঢুকে পাশেই রাখা একটা সোফায় ধপ করে বসে পড়ে একটা সিগারেট জ্বালাতে জ্বালাতে বলল, কাল যখন তুই হোটেলে ফিরে এসে আবার বেরিয়ে গেছিলিস অত রাতে, তখন সামনের চায়ের দোকানদার সবে তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। অন্ধকারে তাকে তুই দেখতে না পেলেও সে তোকে দেখেছিল, আর তোকে অত রাতে দেখতেই সে তোর পিছু নেয়। শেষে সে দেখে তুই ওই পুরো বাড়িটায় প্রবেশ করছিস। তখনই সে এসে এই হোটেলের মালিককে জানায়, আর হোটেলের মালিক ফোন করে আমাকে জানায়। আমরা কিছু সময়ের ভিতরেই সেখানে পৌঁছে গেছিলাম, আর পৌঁছে দেখি তোরা ওই অন্ধকার ঘরে একটা মাথাবিহীন লাশের পাশে অজ্ঞান হয়ে পড়ে আছিস। তারপর আমরা তোদেরকে হোটেলে নিয়ে আসি। আসার পথে দেখি তোর জামার বাঁ পাশটা টাটকা রক্তে ভেসে যাচ্ছে। কি হয়েছিল রে রনি? আর তোর বুকের পাশটার ওই অবস্থা কি করে হলো? আমার সবটা খুলে বল। তোদের ভালো চাস তো। আমায় কি তোরা নিজের মনে করিস না নাকি? না না সমুদা, এসব কি বলছো? আসলে আমি একটু ঘাবড়ে গেছিলাম, কারণ বন্নির এই অবস্থার কথা চাওর হয়ে গেলে সবাই বন্নিকে অন্য চোখে দেখবে, আর আমি সেটা সহ্য করতে পারতাম না, তাই আর কি। রনি, শেষে তুইও সবার সাথে আমাকে গুলিয়ে ফেললি। আমি তো তোকে নিজের সন্তানের মতোই দেখি রে। এই কথায় রনি বেশ একটু লজ্জিত হলো, আর তার চোখ দুটি জলে ভরে এলো। রনি সমুদার পা দুটি জড়িয়ে ধরে বলল, আমায় ক্ষমা করো সমুদা, আমার ভুল হয়ে গেছে, আমার মাথা ঠিক ছিল না। ঠিক আছে, ওসব বাদ দে, এবার সবটা আমায় খুলে বল। রনি এবার সমুদার পাশে বসে শুরু থেকে শেষ পর্যন্ত সবটা খুলে বলল। সব শুনতে শুনতে সমুদা কখন যে হাতের সিগারেটটা না টেনেই পুড়িয়ে ফেলেছে তা তার খেয়াল নেই। হঠাৎ আঙুলে আগুনের স্পর্শ পেতেই সমুদা সেটি ফেলে দিল। এবার রনির দিকে তাকিয়ে বলল, এই তো রীতিমতো সিনেমার গল্পের মতো লাগছে রে। তবে রনি, এবার তো পুলিশের কাছে যেতে হয়। ওই শয়তান তান্ত্রিককে ছেড়ে দিলে না জানিও এমন করে কত নিরীহ মেয়ের প্রাণ নিয়ে খেলবে। রনি এবার আরো সংকুচিত হয়ে গেল। সে দুটি হাত জোড় করে বলল, দয়া করো সমুদা, এখনই তুমি পুলিশকে কিছু জানিও না। আমি জানি ওই তান্ত্রিক অপার শক্তির অধিকারী, সে পারে না এমন কিছু নেই। সে যদি আমার বন্নির আরো বড় ক্ষতি করে, আমি কথা দিচ্ছি সমুদা, বন্নিকে ঠিক করেই আমরা দুজনে মিলে পুলিশের দ্বারস্থ হব। কিন্তু যত সময় না বন্নি ঠিক হচ্ছে, এসব কথা চাপা রাখো সমুদা। সমুদা রনির অবস্থা বুঝতে পারল আর ঘাড় নেড়ে সম্মতি জানালো রনির কথার।
পরক্ষণেই সমুদা ভ্রু দুটি কুঁচকে রনির দিকে তাকিয়ে বলল, তুই কি বলতে চাইছিস? বন্যি এখনো ঠিক হয়নি? রনি মাথা নিচু করে ঘাড় নেড়ে বলল, না, বনি এখনো ঠিক হয়নি। কাল রাতেও আমার বুকের কাটা অংশটার থেকে রক্ত চুষে খেয়েছে। সমুদা একটু আতকে উঠে পাশেই খাটে ঘুমিয়ে থাকা বন্যির দিকে তাকিয়ে রইল ভয়ার্ত দৃষ্টিতে। কিছু সময় গোটা ঘর নিস্তব্ধ, কারোর মুখে কোনো কথা নেই। তারপর নিস্তব্ধতা ভঙ্গ করে সমুদা বলল, আমি আজই ফিরে যাওয়ার ব্যবস্থা করছি, তোরা রেডি হয়ে নে, দুপুরেই আমরা গাড়িতে উঠব। বলে সমুদা ঘর ছেড়ে বেরিয়ে গেল, আর রনি ঘরের দরজা আটকে দিল। কিছু সময় পর বন্যির ঘুম ভেঙে গেলে আর সে উঠে বসে বিছানায়। রনি তার ডায়েরিটায় কি যেন লিখছিল। বন্যি উঠেছে টের পেতেই সে বন্যিকে উদ্দেশ্য করে বলল, যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আজ দুপুরেই আমাদের ফিরতে হবে। বন্যি সুবোধ শিশুর মতো মাথা নেড়ে সম্মতি জানিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। বেশ কিছু সময় পর বন্যি বেরিয়ে এলো আর রনিকে বলল, আমার খুব খিদে পেয়েছে রনি, দেখো না গো কিছু খাবারের ব্যবস্থা করতে পারো কিনা। বেশ তো, কি খাবে বলো, আমি নিয়ে আসছি। বন্যি লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে ঘরের একটা বড় টিকটিকির দিকে, যেন সেটাকে পেলে সে মহানন্দে ছিঁড়ে খেত। রনি সে দৃষ্টি বুঝতে পেরে একটু জোরেই বন্যিকে ডাকলো, যাতে তার সম্বিত ফেরে। সেই জোরালো ডাকে বন্যির তন্দ্রাভাবটা কেটে গিয়ে একটু যেন স্বাভাবিক হলো সে। তার এই অবস্থা দেখে কষ্টে দুঃখে রনির বুকটা যেন ফেটে আসছিল। তবে কিছু করার নেই, বন্যির সামনে স্বাভাবিক থাকতেই হবে। সে আবার ওকে জিজ্ঞেস করল, বন্যি কি খাবে বলো? যা হোক নিয়ে এসো, তুমি তাড়াতাড়ি যাও। রনি সাথে সাথে মানিব্যাগটা পকেটে গলিয়ে চলে গেল বাইরে খাবার আনতে। কিছু সময় পর সে ফিরে এলো হাতে নিয়ে গরম গরম কচুরি, তরকারি আর বেশ কিছুটা জিলাপি। ফেরার পথে রনির কেবল মনে হচ্ছিল ঘরে ঢুকে আবার যে কী দৃশ্য দেখতে হবে তা ভগবানই জানেন। তার দুশ্চিন্তা খুব একটা বৃথা গেল না। ঘরে ঢুকতেই সে দেখল বন্যি টিকটিকির মতো বুকে ভর দিয়ে গোটা দেওয়াল জুড়ে ঘুরে বেড়াচ্ছে আর টিকটিকির মতো মাঝে মাঝে জিভ বার করছে। সে দৃশ্য আর সহ্য করতে না পেরে রনি বন্যির নাম ধরে ডেকে উঠল। রনির আওয়াজ শুনেই বন্যি সেই অবস্থাতেই পিছনে ঘুরে তাকালো। বন্যি পিছনে তাকাতেই রনি দেখতে পেল বন্যির চোখ দুটি থকথক করে জ্বলছে আর সেই বড় টিকটিকিটা ওর মুখে ধরা। রনির দিকে তাকিয়েই সেই প্রেত টিকটিকিটাকে কচমচ করে খেতে লাগলো। অদৃশ্য দেখা যায় না চোখে। রনি খাবারের পোটলাটা টেবিলে রেখে ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে এসে সমুদাকে ডেকে আনলো সে। সমুদা ছুটে এসে নিজের চোখে দেখল সেই ভয়ঙ্কর দৃশ্য। দেখি সমুদা তার হাত দুটি এক জায়গায় করে প্রণামের ভঙ্গিতে চোখ দুটি বন্ধ করে স্পষ্ট স্বরে হনুমান চল্লিশা পাঠ করতে শুরু করলো। সাথে রনিও সমস্বরে পাঠ করতে শুরু করলো। 3 বার পাঠ শেষ হতেই রনিরা দেখলো বন্যি ধীরে ধীরে ঝিমিয়ে পড়ছে আর ওর শরীর থেকে বেরিয়ে যাচ্ছে গাঢ় কালো অন্ধকারের একটা পিণ্ড। বন্যিও ধপ করে মেঝেতে পড়ে গেল। ওরা সাথে সাথে দৌড়ে গেল বন্যির কাছে। গিয়ে রনি বন্যির চোখে মুখে জলের ঝাঁপটা দিতেই বন্যি ধীরে ধীরে চোখ খুলল। সম্বিত ফিরতেই নিজেকে ওইভাবে মেঝেতে পড়ে থাকতে দেখেও। আর ওর সামনে রনি আর সমুদা উদ্বিগ্ন হয়ে তাকিয়ে আছে দেখে বন্যি একটু আশ্চর্য হয়ে উঠে বসে প্রশ্ন করল, কি কি হয়েছে রনি? তোমরা এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আর আমাকেই বা এখানে এই মেঝেতে শুইয়ে রেখেছো কেন? রনি বন্যিকে এত সময় পর আগের রূপে দেখতে পেয়ে নিজেকে আর সামলাতে পারল না। সে বন্যিকে জড়িয়ে ধরল বুকের মাঝে আর নীরবেই 2 ফোঁটা জল তার চোখ থেকে গড়িয়ে পড়ল বন্যির শরীরে। রনি আর সমুদা যথাসম্ভব ব্যাপারটাকে লুকিয়ে বন্যিকে বলল, আসলে তোমার মাথাটা একটু ঘুরে গিয়েছিল, তাই তুমি মেঝেতে পড়ে যাও। তেমন কিছুই না, নাও এবার কিছু খেয়ে নাও, দেখো তোমার জন্য কত খাবার এনেছি। এই বলে রনি ওকে ধরে তুলে বিছানায় বসিয়ে দিল।
বন্যি একটা জিলিপি তুলে নিয়ে মুখে দিতে যাবে, অমনি মুখে কিছু একটা ঠেকতে সেটিকে সে বের করে এনে দেখলো একটা নখের মতো কি যেন একটা জিনিস। রনি তা দেখে বুঝতে অসুবিধা হলো না সেটি টিকটিকিটার পায়ের অংশ। রনি তাড়াতাড়ি সেটা ফেলে দিয়ে বলল, ও কিছু না, যাও মুখটা একটু ধুয়ে আসো, সিলিং থেকে কখন নোংরা পড়েছে বোধ হয়। বন্যি মুখ ধুতে ওয়াশরুমে চলে গেলে সমুদা ধীরে ধীরে রনিকে বলল, ওকে ছেড়ে এখন কোথাও যাস না। ওকে একা পেলেই কিন্তু ওই পিশাচিনি আবার ওর শরীরে ঢোকার সুযোগ পাবে। আমি যাই, ওদিকটা তাড়াতাড়ি গুছিয়ে ফেলি। বলে সমুদা বন্যিকে উদ্দেশ্য করে বলল, বন্যি, তোরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে নে। আমি যাই, ওদিকে সব গুছিয়ে নে। বন্যি আচ্ছা বলতেই সমুদা ঝড়ের গতিতে রুম থেকে বেরিয়ে গেল। দুপুর তখন 2:22। তারা স্টেশনে পৌঁছে গেল। রনির মনটা বেশ কু ডাকছিল, তাই হোটেল থেকে বেরোনোর সময় রনি সেই চায়ের দোকানদার পরিতোষের ফোন নাম্বারটা নিয়ে এসেছিল আর তাকে ধন্যবাদ জানিয়ে এসেছিল, কারণ সেই রাতে সে তাকে না দেখলে হয়তো তাদের সাথে আরও খারাপ কিছু হতে পারত। দোকানদার পরিতোষ লজ্জিত হয়ে বলেছিল, আরে না না বাবু, এ তো আমার কর্তব্য। তবে আমার নিষেধটা মানলে আজ আপনাদের এই অবস্থা হতো না। দেখুন সামনে আর কি কি ঘটে, ঈশ্বরকে ডাকুন। এ কথার উত্তরে রনি হাত জোড় করে চোখ দুটি ছলছল করে বলেছিল, যদি কিছু ঘটে আমি তোমায় ফোন করে জানাবো। তুমি কানাতান্ত্রিককে যেভাবেই হোক খুঁজে সাথে করে পৌঁছে যেও পরিতোষ দা। যাতায়াত যা খরচা হয় আমি দিয়ে দেব। পরিতোষ রনির হাত দুটি ধরে বলেছিল, নিশ্চয় পৌঁছে যাব বাবু, নিশ্চয়। আপনি আমার দাদা দেখিছেন, ভাইয়ের বিপদে দাদা পাশে থাকবে না, সেটা কি হয়? কিন্তু কানাতান্ত্রিককে খুঁজতে হয় না, সময় হলে উনি নিজেই হাজির হয়ে যান। এসব কথাই সেই ফাঁকা স্টেশনে বসে বসে ভাবছিল রনি, আর কেবল ভগবানকে ডাকছিল যেন আর কিছু অঘটন না ঘটে তাদের সাথে। রনির সম্বিত ফিরল বন্যির ঠেলায়। বন্যি বলে উঠল, কি গো, ওঠো ওঠো, ট্রেন চলে এলো যে। রনি চমক কাটিয়েই দেখে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকেছে। সমুদা সবাইকে এক জায়গায় জড়ো করে নিয়ে ট্রেনে উঠে বসলো। জানালার পাশেই বসেছিল বন্যি আর তার পাশেই ছিল রনি। যথারীতি ট্রেনটা ছেড়ে দিল। বেশ কিছুটা সময় পর যখন ট্রেনটি তার গতি বাড়িয়ে হাওয়ার গতিতে ছুটছে, তখন হঠাৎ বাইরের দিকে রনির চোখ পড়তেই সে দেখল সেই কালো অন্ধকারের পিণ্ডটা সমান গতিতে তাদের সাথেই চলছে। রনি জানালা বন্ধ করে দিল। তত সময় বন্যি রনির কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে, তাই জানালা বন্ধ করাতে সে কোনো প্রতিবাদই জানালো না। প্রায় কয়েক ঘন্টা যাবার পর তারা হাওড়া এসে পৌঁছল। এবার একটা ট্যাক্সি ধরে শিয়ালদা পৌঁছতে হবে, তারপর বনগাঁ লোকাল ধরে বাড়ি। সমুদা একটা ট্যাক্সি ডেকে আনলো। এবার রনি নিজে বসলো ট্যাক্সির জানালার পাশে আর বন্যিকে বসতে দিল তার পাশে। বন্যি প্রথমে বাধা দিয়েছিল বটে, কিন্তু পরে রাজি হয়ে গেছিল। ট্যাক্সি ছেড়ে দিল। রনির মাথায় তখন শুধু ঘুরছে জানি না আগে কি অপেক্ষা করে আছে তাদের জন্য। ভাবতে ভাবতে জানালার বাইরে তাকালো রনি। অমনি দৃশ্যটা দেখে রনির বুকের ভেতরটা শুকিয়ে গেল। দেখলো সেই কালো অন্ধকারের পিণ্ডটা, সেটি লাফিয়ে লাফিয়ে তাদের সাথে চলছে। কখনো ট্যাক্সির উপর লাফিয়ে পড়ছে, কখনো বাসের উপর, তারপর এক লাফ দিয়ে আবার অন্য গাড়ির উপর পড়ছে। কিন্তু তার দৃষ্টি রনিদের ট্যাক্সিটির দিকেই নির্দিষ্ট। রনি সাথে সাথে চোখ ফিরিয়ে নিয়ে চোখ বন্ধ করল। শিয়ালদা স্টেশনে পৌঁছে দেখল ট্রেন তত সময় 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। দৌড়ে তারা ট্রেনটাকে ধরল। ট্রেনটা ভিড়ে একেবারে ঠাসাঠাসি। বসার সিট তো দূরের কথা, দাঁড়াবার জায়গাটুকু নেই। তা দেখে সবাই একটু হতাশ হলেও রনি মনে মনে বেশ খুশিই হলো, কারণ এবার তো তাকে আর সেই পিশাচিনি দেখা দিতে পারবে না। রনি একটু মুচকি হেসে উঠল। রনির বিনা কারণে হাসির কারণ বন্যি জানতে চাইতেই রনি একটু অপ্রস্তুত হয়ে বলল, আরে না না, কিছু না, একটা জোকস মনে পড়ে গেল তাই। বন্যিও তা মেনে নিয়ে মোবাইল ঘাঁটতে লাগলো। প্রায় 1.5 ঘন্টা জার্নির পর তারা এসে পৌঁছলো বিড়া স্টেশনে।
নিজের পরিচিত জায়গা, পরিচিত মানুষজন দেখে রনি একটু যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। সেখান থেকে সবাইকে বিদায় জানিয়ে তারা চলে আসবে এমন সময় সমুদা দূর থেকে বলল, রনি, আপডেট দিস। এ কথায় বহ্নি একটু সন্দেহজনক দৃষ্টিতে রনির দিকে তাকিয়ে বলল, কিসের আপডেট গো? রনি কি বলবে বুঝতে না পেরে বলল, আরে সামনে একটা প্রোগ্রাম আছে, সেই ব্যাপারে। বহ্নি আর কোনো প্রশ্ন করল না। তারা একটা ভ্যান ঠিক করে তাদের ব্যাগপত্র তাতে উঠিয়ে বাড়ির দিকে রওনা দিল। কিছু সময়ের মধ্যেই তারা পৌঁছে গেল বাড়ির সামনে। রনি স্টেশনে নেমেই মাকে ফোন করে দিয়েছিল। ভ্যান থেকে নামতে নামতে রনি মাকে দেখে একটু আবেগপ্রবণ হয়ে পড়ল। ভ্যানের ভাড়া মিটিয়ে সে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। উফ, সে কি শান্তি! এই শান্তি রনি গোটা পৃথিবী খুঁজে এলেও পাবে না। বহ্নি ব্যাগপত্র নিয়ে ঘরে ঢুকে মাকে প্রণাম করল। তারপর তারা নিজের ঘরে ঢুকে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল। 3টে দিন তারা বাইরে কাটিয়ে এসেছে, কিন্তু যেন তাদের মনে হতে লাগলো কতদিন পর তারা আবার নিজের বাড়িতে নিজের ঘরে ফিরল। খাওয়া দাওয়া করতে করতে রনি মায়ের সাথে সব গল্প করল, কিন্তু বাদ দিল তাদের বিপদের ঘটনাগুলো। খাওয়া দাওয়া করে রনি সবে শুতে যাবে, তখনই তার ফোনটা বেজে উঠল। রনি ফোনটা তুলে দেখে সমুদা ফোন করেছে। ফোনটা ধরতেই সমুদা বলল, কিরে, সব ঠিকঠাক তো? হ্যাঁ সমুদা, সব ঠিক আছে। তারপর সমুদা একটু থেমে বলল, রনি, একটা প্রোগ্রাম এসেছে, তুই কি যাবি? তোর বাড়ির কাছেই একটা বিয়ে বাড়িতে গানের অনুষ্ঠান আছে। রনি কিছু না ভেবেই হ্যাঁ করে দিল। সমুদা বলল, তবে কাল সন্ধ্যে 7টায় চলে যাস, আমি তোকে ঠিকানাটা মেসেজ করে দিচ্ছি। বলেই সমুদা ফোনটা রেখে দিল। কিছু সময় পরই রনির ফোনে একটা মেসেজ এলো। সে দেখল সেখানে সমুদা ঠিকানাটা পাঠিয়েছে। জায়গাটা ওর বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ। রনি খবরটা বহ্নিকে জানালো। বহ্নিও বেশ খুশি হলো খবরটা শুনে। বহ্নির সাথে যে এত কিছু ঘটেছে তা বহ্নির কিছুই মনে ছিল না, কারণ এটাই স্বাভাবিক। এই আত্মা যার উপর ভর করে তার ভরে থাকাকালীন অবস্থার কথা কিছুই মাথায় থাকে না। পরদিন সন্ধ্যায় রনি তৈরি হয়ে মাকে প্রণাম করে বেরিয়ে গেল প্রোগ্রামের উদ্দেশ্যে। আর বহ্নিকে বলে গেল সাবধানে থাকতে আর মায়ের খেয়াল রাখতে। রনি বেরিয়ে যেতেই বহ্নি ঘরে এসে তার ফোনটা নিয়ে বসলো। সে মন দিয়ে ফোন দেখছে। হঠাৎ একটা কটু গন্ধ ওর নাকে এলো। গন্ধটা এতটাই তীব্র যেন সেটা খুব কাছে থেকেই আসছে। গন্ধটা লক্ষ্য করে বহ্নি ঘর থেকে বেরিয়ে গেল। খুঁজতে খুঁজতে সে ছাদ পর্যন্ত পৌঁছে গেল। ছাদের দরজাটা খুলতেই গন্ধটা যেন আরও তীব্র হতে লাগলো। ছাদের দরজা খুলতেই বহ্নি দেখল সেই গোলদিঘিতে সেই পোড়া বাড়ির ঘরে পড়ে থাকা কাটা মাথার দেহটি তার সামনে দাঁড়িয়ে, আর সেই কাটা মাথাটা পড়ে আছে নিচে। সে দৃশ্য দেখা মাত্র বহ্নি ভয়ে আর্তনাদ করে উঠল। বহ্নি যেন টের পেল দেহটি হেঁটে এগিয়ে এসে তার শরীরের সাথে মিশে গেল। তারপর আর বহ্নির কিছু মনে নেই। তখন অনেক রাত, ঘড়িতে প্রায় 2টো বাজে। রনি বাড়ি ফিরল। বাড়ির দরজার পাশে দাঁড়িয়ে অনেক ডাকাডাকি করল রনি, কিন্তু মা কিংবা বহ্নির কোনো আওয়াজই সে পেল না। রনি ভাবল তারা হয়তো ঘুমিয়ে পড়েছে। তাই এক প্রকার বাধ্য হয়েই রনি নিজের কাছে থাকা বাড়ির আরেকটি চাবির গোছা বের করে দরজা খুলে ঘরে প্রবেশ করতেই রনির নাকে একটা বিচ্ছিরি কটু গন্ধ এলো। গন্ধটি তার কেমন যেন খুব চেনা। হঠাৎ এক বিপদের গন্ধ পেয়ে রনি ছুটে গেল তার ঘরের দিকে। ঘর ফাঁকা, সেখানে বহ্নি নেই। অনেক ডাকাডাকির পরও বহ্নির সন্ধান না পেয়ে সে পৌঁছে গেল তার মায়ের ঘরে। পরিশ্রান্ত রনি এ দৃশ্য কখনো দেখবে আশা করেনি। সে দেখল খাটের মাঝে তার মা পড়ে আছে, আর তার মায়ের দেহ থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে। এ কে? এ তো বহ্নি নয়, এ তো সেই পিশাচিনী যাকে তারা সেই পোড়ো বাড়িতে দেখেছিল। দেখল সেই পিশাচিনীর দেহটা বহ্নির, কিন্তু মুখখানি সে অতৃপ্ত প্রেত পদ্মাবতীর। সে তার মায়ের দেহ থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। গোটা ঘরে রক্তের মাখামাখি। দেখে বোঝাই যায় খুব কষ্ট আর যন্ত্রণা দিয়ে সেই পিশাচিনী তার মাকে হত্যা করেছে তার রক্তের পিপাসা মেটাতে। তার মায়ের দেহখানি রক্তশূন্য, সারা শরীর সাদা হয়ে ফ্যাকাশে রং নিয়েছে। তার মায়ের মাথাটা তার সামনেই টেনে ছিঁড়ে দুভাগ করে দিল ওই পিশাচিনী।
রনি বাচ্চাদের মতো হাউ মাউ করে চিৎকার করে কাঁদতে শুরু করলো। কারণ পৃথিবীতে এই একটাই মানুষ ছিল তার আপন, যার শরীরের রক্ত সমদুগ্ধ পান করে সে এত বড় হয়েছে। সেই মা ছাড়া তার আর কেউ নেই। রাগে দুঃখে সে ছুটে গেল সেই পিশাচিনীর দিকে। হাতে থাকা সেই চাবির গোছাটা ছুঁড়ে মারল সে তার দিকে, কিন্তু চাবির গোছাটি লাগলো সেই পিশাচিনীর মাথায়। মাথায় লাগতেই মাথাটি দুভাগ হয়ে গেল, আর সেখান থেকে বেরিয়ে আসতে লাগলো কালো থকথকে রক্ত। সাথে সাথে পিশাচিনী এক আর্ত চিৎকার করে তার ধারালো দাঁতগুলি বের করে এক অট্টহাসিতে ফেটে পড়ল, আর সাথে সাথে রনির মায়ের মৃতদেহটি ছেড়ে তেড়ে এলো তার দিকে। রনির সামনে সে উন্মাদের মতো তার এলো কেশগুলি এক হাত ধরে টান দিয়ে তার নিজের ধড় থেকে মাথাটি আলাদা করে ফেলল। সেখান থেকে নিজেই নিজের জিভটা ঢুকিয়ে দিয়ে রক্ত চুষে খেতে লাগলো। উফ, কি বিভৎস, কি অপার্থিব সেই দৃশ্য! রক্ত মাংসের মানুষের পক্ষে দৃশ্য দেখা সম্ভব না। রনির সাথে সাথে মূর্ছা গেল। সকাল তখন প্রায় 6টা বাজে। রনির জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই সে দেখল বহ্নি তার পাশে বসা, আর পাশেই দাঁড়িয়ে সমুদা। রনি বলল, মা, মা কোথায়? রনির এই প্রশ্ন শুনে বহ্নি তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। সমুদাও কেঁদে ফেলল বহ্নির কান্না দেখে। তারপর সমুদা বলল, নিজেকে সামলা রনি, কাকিমা আর এই পৃথিবীতে নেই। রনি হাউমাউ করে মা বলে কেঁদে উঠল আর ছুটে বেরিয়ে যেতে চেষ্টা করলো। বলল, আমি মাকে দেখব, আমার মাকে আমি কোথাও যেতে দেব না। মায়ের ওষুধের সময় হয়ে গেছে, মাকে ওষুধ খাওয়াতে হবে। সমুদা ভেজা চোখ দুটি নিয়ে রনিকে বুকে জড়িয়ে ধরে বলল, ভাই, মাকে আর দেখতে চাস না? তোর মাকে দেখার মতো অবস্থা নেই রে। সব দোষ আমার রনি, সব দোষ আমার। আমি যদি তোকে না পাঠাতাম অনুষ্ঠান করতে, তবে আজ এই পরিস্থিতি তোকে দেখতে হতো না ভাই। আমি সব কিছু জেনেও তোকে পাঠালাম। ভেবেছিলাম সব যখন ঠিকই আছে, তবে তোর যাতে 2 টাকা রোজগার হয়, তাই। আমায় ক্ষমা করে দিস ভাই। বলে সমুদাও কান্নায় ভেঙে পড়ে সোফায় বসে পড়ল, আর 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলল যাতে তার এই দুর্বল চিত্ত রনিরা দেখতে না পায়। কিছু সময়ের মধ্যে খবর ছড়িয়ে পড়ল পাড়ায়। আশেপাশের লোকজন ভিড় করল এই মর্মান্তিক দৃশ্য নিজের চোখে দেখার জন্য। কিছু সময়ের মধ্যে একটি পুলিশের জিপ এসে দাঁড়ালো বাড়ির সামনে। অফিসার সব দেখে পরীক্ষা করে রনিকে জিজ্ঞেস করলো, আপনি কি কাউকে সন্দেহ করেন? রনি বলল না। অফিসার বলল, আপনি কি মামলা করবেন? রনি উত্তর দিল না। পুলিশ অফিসার বেরিয়ে গেল। বেরিয়ে যাবার সময় বলে গেল, কোনো রকম প্রয়োজনে থানায় খবর দিতে দ্বিধা করবেন না। কিছু সময় গোটা ঘর চুপচাপ। হঠাৎ রনি বহ্নিকে বলল, বহ্নি, আমার ফোনটা দাও। বহ্নি বাক্য ব্যয় না করে ওর ফোনটা এগিয়ে দিল। রনি সার্চ বক্সে গিয়ে লিখল পরিদোষ। সমুদার আর বুঝতে বাকি রইল না রনি কি করতে চাইছে। রনি ফোন কানেক্ট করেই কানে লাগিয়ে বাইরে বেরিয়ে গেল। কিছু সময় পরে ঘরে প্রবেশ করে বলল, আমার মায়ের দেহ তত সময়ে বাড়ি থেকে বেরোবে না যত সময় ওই প্রেতের আমি শেষ দেখছি। বলেই সে কোনোদিন যা করেনি আজ সেটা করলো। রনি সোফায় ধপ করে বসে পড়ে সমুদার সামনেই একটি সিগারেট ধরিয়ে টানতে লাগলো। এভাবেই কিছু সময় কাটলো। তারপর রনি সমুদার দিকে তাকিয়ে বলল, দাদা, তুমি বাড়িতে গিয়ে কিছু খেয়ে ফ্রেশ হয়ে আসো, উনি আসছেন। কে আসছেন রনি? রনি কোনো উত্তর দিল না, শুধু বলল, সমুদা তুমি সন্ধে 8টা নাগাদ চলে এসো দয়া করে। বলেই রনি বাড়ি থেকে বেরিয়ে গেল। আর বেরোনোর সময় বহ্নিকে বলে গেল মায়ের ঘরের দরজা যেন খোলা না হয়। সন্ধ্যা 8টা 10 নাগাদ রনি ফিরে এলো। সাথে এলো আরও 2জন, আর রনির হাতে একটি ব্যাগ। সমুদা এসেছে তাও প্রায় 30-35 মিনিট হয়ে গেছে। আগত 2জনের মধ্যে সমুদা একজনকে চিনতে পারল। উনি সেই গোলদিঘি গাঁয়ের চায়ের দোকানদার পরিতোষ। কিন্তু আরেকজন যিনি এলেন, তিনি তার মুখটা একটা লাল কাপড় দিয়ে ঢেকে রেখেছেন। গোটা শরীর তার লাল বস্ত্রে আবদ্ধ। মুখের প্যাঁচানো কাপড়টা এমনভাবে আছে যে তার একটা চোখই কেবল দেখা যাচ্ছে। সমুদা রনিকে বলল, ইনি কে রনি? ইনি সেই কানাতান্ত্রিক। নামটা শুনেই সমুদার গোটা শরীরটা শিউরে উঠল।
বিন্দু বিন্দু ঘাম দেখা দিল তার কপাল জুড়ে। যে কুখ্যাত তান্ত্রিকের কথা সে এতদিন এত মানুষের কাছে শুনে এসেছে, আজ সে তার সামনেই দাঁড়িয়ে। এই সেই শয়তান তান্ত্রিক যে নিজের স্বার্থে একটা জলজান্ত প্রাণকে বলি দিতেও পিছু পা হয় না। হঠাৎ একটা গম্ভীর স্বর ভেসে এলো। কেউ যেন বলছে, গালমন্দ করছিস, করিস না সমরেশ মজুমদার, আমি কে তুই কিন্তু জানিস না। শব্দটা যতটা গম্ভীর ততটাই ভয়ার্ত। সমুদা চমকে উঠল। এই ব্যক্তি তার নাম জানল কিভাবে, যেখানে তার সবচেয়ে পুরাতন ছাত্ররাও তার এই নাম জানে না। সমুদার আর বুঝতে অসুবিধে হলো না কথাগুলি কানা তান্ত্রিকই তার মুখ থেকে বলেছে। সে আর কোনো কথা বলল না। রনি সমুদাকে ইশারা করে বুঝিয়ে দিল যাতে ওনাকে উত্তেজিত না করে। রনি কানা তান্ত্রিককে নিয়ে সোজা চলে গেল তার মায়ের ঘরে, যেখানে সে মৃত্যুলীলা চলেছে। ঘরে ঢুকলো রনি, পরিতোষ, সমুদা আর কানা তান্ত্রিক। ঘরের দৃশ্য দেখে পরিতোষ বমির ভাব করে বাইরে বেরিয়ে গেল। কানাতান্ত্রিক বেশ কিছু সময় ধরে গোটা ঘরটা ঘুরে ঘুরে দেখল। তারপর রনির মায়ের দুভাগ করা মাথাটার কাছে মুখ নিয়ে গন্ধ শুকতে লাগলো, যেন কি একটা বোঝার চেষ্টা করছে। তারপর সেই দেহ থেকে কিছু রক্ত মাংসের দলা তুলে নিল তার ঝোলা থেকে বার করা একটা পাত্রে। তারপর ছিঁড়ে ফেলা রনির মায়ের মাথাটিকে চুলের মুঠি ধরে তুলে ধরে সেই স্থানের কিছুটা জমে থাকা রক্ত তুলে নিয়ে পাত্রে রাখল। সমুদা রনি এসব দৃশ্য দেখে কষ্টে তাদের বুকটা ভেঙে আসছিল। নিজের মানুষের মৃতদেহের সাথে এইভাবে কাটা ছেঁড়া কজন সহ্য করতে পারে? এবার কানাতান্ত্রিক যে কাজটি করল সেই দৃশ্য আর দেখতে না পেরে রনিরা চোখ বুঝল। তান্ত্রিক সেই ছেঁড়া মাথা থেকে ছুলে পড়া কিছুটা মাংস দাঁত দিয়ে টেনে ছিঁড়ে চাবাতে লাগলো আর গুনগুন করে মন্ত্র জপ করতে লাগলো। ছেঁড়া মুন্ডুটা ঘরের এক কোণায় ছুঁড়ে ফেলে দিয়ে কিছু গণনার মাধ্যমে ঘরের মধ্যে সঠিক স্থানটি নির্বাচন করে সেখানে এক এক করে তন্ত্রক্রিয়ার জিনিস সাজাতে লাগলো। বেশ কিছু সময় পর তিনি ধ্যানে বসলেন আর চোখ বন্ধ করেই বললেন, রনি, তোর মায়ের কাছ থেকে তোর কিছু জানার থাকলে তোর মাকে আমি কিছু মুহূর্তের জন্য প্রাণ দিতে পারি, তবে গোটা শরীরটাকে নয়, কেবল মস্তিষ্ককে। রনি বলল, আগে। এই বলেই সে দুই হাতের বুড়ো আঙুল কানে দিয়ে বাকি আঙুলগুলি দিয়ে একটা বিশেষ মুদ্রা করে মন্ত্রপাঠ শুরু করলো। সামনে জ্বলছে তার একটা প্রকাণ্ড মোমবাতি, পাশে তিনটি নরখুলি, খুলিগুলির খোকলা চোখে একটি করে লেবু গোঁজা, আর সেই পাত্রে সংগ্রহ করা রক্ত মাংসের পিণ্ড দিয়ে দিল ওই তিনটি নরমুণ্ডের ওপরে। কিছু সময়ের মধ্যেই গোটা ঘরের বাতাস যেন ভারী হয়ে এলো। হঠাৎ রনি দেখল সমুদা ওর পাশ ঘেঁষে দাঁড়িয়েছে, রীতিমতো কাঁপছে সে। তার ডান হাতটা তুলে ধরে ঘরের কোনটা নির্দিষ্ট করে বলছে, রনি, ওই দেখো কাকিমার মাথাটা নড়ছে। রনি মুহূর্তে সেই দিকে তাকালো আর দেখলো সত্যি সত্যি মায়ের মাথাটা নড়ছে। মুহূর্তে চোখ দুটি খুলে গেল আর চোখ দুটি যেন রনির দিকেই তাক করা। রনি ছুটে যেতে চাইল, কিন্তু কানা তান্ত্রিক হাত দেখিয়ে বারণ করল তাকে। রনি থমকে দাঁড়িয়ে কান্না ভাঙা বুকে বলল, মা। কান্না করিস না রনি, আমি ঠিক আছি। তোর জন্য আমার উইল করা আছে আমারই আলমারির ভিতরে। আর বাবা, নিজের খেয়াল রাখিস। এখন আর ওষুধ লাগবে না রে, তোদের এবার ছুটি। চিন্তা করিস না, আমি ভালো আছি। আমার সময় ফুরিয়ে এসেছিল বাবা। আরও যেন বেশ কিছু কথা ভেসে এলো, কিন্তু তা এলো অনেক দূর থেকে। রনি বা সমুদা কেবি স্পষ্ট শুনতে পেল না, যেন তার মায়ের আত্মা ধীরে ধীরে তাদের ছেড়ে দূরে সরে যাচ্ছে। ধীরে ধীরে সেই ছিন্ন মাথাটির চোখ দুটি বুজে গেল। রনি কান্নায় ফেটে পড়ল, জড়িয়ে ধরল সমুদাকে। কানাতান্ত্রিক তার হাতের ইশারায় সবাইকে চুপ করতে নির্দেশ দিল। ওরা চুপ করে গেল। এবার বেশ কিছু বিশেষ উপাদান, যেমন মরা শিয়ালের খুলি, একটি মরা পাখি আর একটা জ্যান্ত পায়রা, এগুলি কানাতান্ত্রিক তার ঝোলা থেকে বের করে সামনে রাখল। এবার শুরু হলো মন্ত্রপাঠ। পরিষ্কার সংস্কৃততে মন্ত্রপাঠ করে চলেছেন তিনি। আবার সে আহ্বানের স্বরে ডাকছেন, আয় আয় আয়।
রনিরা দেখলো ঘরের কোণে ধীরে ধীরে একটা অন্ধকারের পিণ্ড জমাট বাঁধছে। ধীরে ধীরে সেটি রূপ ধারণ করতে শুরু করলো। প্রথমে স্পষ্ট হলো তার মুখ। রনি একবারেই চিনতে পারল তাকে। এই তো সেই অতৃপ্ত প্রেত পদ্মাবতী। দেখা গেল তার সিঁথিতে সিঁদুর, কপালে টিপ, সারা শরীরটা দৃশ্যমান হতে দেখা গেল। গোটা শরীরটা গহনায় ঢাকা, পরনে একটা লাল শাড়ি, বক্ষের মাঝ বরাবর তোলা। দেখে মনে হচ্ছে এক নতুন বউ। সেই প্রেতের সাজ দেখে তান্ত্রিক একটু ঠাট্টার স্বরেই বলল, কিরে পদ্মা, এ তোর কি সাজ? হ্যাঁ, এ দেখি তুই নতুন বউ সেজেছিস রে। বলেই এক অট্টহাসিতে ফেটে পড়ল। রাগে গোঙাতে গোঙাতে সেই পিশাচিনী তান্ত্রিকের মুখের সামনে এসে গরম নিঃশ্বাস ছাড়তে লাগলো ঘন ঘন। ওসব ছেদো ভয় আমাকে দেখিয়ে লাভ নেই রে পদ্মা। আমি তোকে ছাড়বো না কানাতান্ত্রিক। তুই আমায় অনেক কষ্ট দিয়েছিস। তোকে যে ধ্বংস করে ফেলিনি এটাই তোর ভাগ্য রে। হ্যাঁ, এবার বল তুই কেন এই রূপে এলি, বল। আমি যেদিন মারা যাই তারপর দিনই আমার বিয়ের কথা ছিল। আর আমি অমন সেজে দেখছিলাম বিয়ের পর আমাকে কেমন দেখতে লাগবে। আর সেই সময় আগুন লাগিয়ে দেওয়া হলো। ঘরের সাথে সাথে আমিও জ্বলন্ত পুড়ে মরি। তারপর থেকেই আমার কেবল পিপাসা বাইরে তান্ত্রিক, রক্তের পিপাসা। তাই মানুষ দেখলেই তার নরম রক্তে মাখা মাংস বড্ড খেতে ইচ্ছে করে। আচ্ছা, বেশ, অনেক হয়েছে, অনেক। এবার তুই যা, তোকে মুক্তি দিয়ে দিচ্ছি। আর তুই যদি যেতে না চাস তবে তো জানিসই যে আমি তোর কি ব্যবস্থা করতে পারি। জানি আমায় তুই মারিস না, তবে তুই এত ভালো হলি কি করে রে কানাতান্ত্রিক? তুই তো মানুষ মারিস নিজের স্বার্থে, আর এখানে এসেছিস মানুষ বাঁচাতে। সে কৈফিয়ত আমি তোকে কেন দেবো রে? যখন আমার যা মন চাইবে আমি তখন তাই করব। বল কি চাই সেটা নিয়ে তুই চলে যা। আমি তোকে চাই রে। তোর ভেতরে ঢুকে তোর রক্ত চুষে খেতে চাই। এই কথা শোনা মাত্রই কানাতান্ত্রিকের কানা চোখটি ধক করে জ্বলে উঠল রাগে। বলল, কি তোর এত বড় সাহস? তুই আমায় ভোগ করতে চাস? বলেই পাশের ঘটিতে রাখা জল হাতে তুলে নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে সেই জল প্রেতের গায়ে ছিটিয়ে দিতেই প্রেতের গোটা শরীর ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে পড়ল গোটা ঘরে। আর এক আর্ত চিৎকারে ভরে গেল গোটা ঘরটা। কানাতান্ত্রিক সেই জীবন্ত পায়রাটি ছুঁড়ে দিয়ে বলল, এই নে, তোর জন্য শেষ ভোগ আমি এনেছি। ঠিক যেমন কোনো মানুষকে বোমা বেঁধে ফাটিয়ে দিলে তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়, ঠিক তেমনই ছুঁড়ে দেওয়া পায়রাটির দেহ সশব্দে ছিন্ন ভিন্ন হয়ে সারা ঘরে ছড়িয়ে পড়ল। রনিরা দেখল একটা অন্ধকারের দলা ধীরে ধীরে কানাতান্ত্রিকের দেহের ভিতর প্রবেশ করল। তারপর কানাতান্ত্রিক রনির দিকে তাকিয়ে বলল, কাজ সমাপ্ত। নে, একেও আমি নিজের ভিতর নিয়ে নিলাম। এ আর তোদেরকে কোনো জ্বালাতন করবে না। বলে সেই ঘটির জলটি বাড়ির প্রতিটি জায়গায় ছিটিয়ে দিতে বলল। আর যাওয়ার আগে কানাতান্ত্রিক তার হাতের হাড়টি দিয়ে রনি আর বন্যেকে আশীর্বাদ করে গোটা বাড়িটায় দণ্ডি কেটে দিয়ে গেল। আর বলল, শোন, কোনো প্রেত পিশাচিনীর বাবার ক্ষমতা নেই
কানা তান্ত্রিকের এই দণ্ডি অমান্য করে। বলেই যেভাবে পরিতোষ আর তান্ত্রিক এসেছিল সেভাবেই তারা চলে গেল। তাদের চলে যাওয়া মন্ত্রমুগ্ধের মতো চেয়ে দেখছিল রনি, বহ্নি আর সমুদা। সমুদা এত সময় ভক্তি ভরে হাত দুটি জড়ো করে কানা তান্ত্রিকের উদ্দেশ্যে প্রণাম জানালো। সেই রাতেই রনি মায়ের দেহ যথাযথ নিয়ম মেনে দাহ করে আসলো। আর তারপর থেকে আজ প্রায় 16 বছর হয়ে গেল ওরা ভালোই আছে। কোনো সমস্যা তারপর থেকে আর ফিরে আসেনি। এই গল্প শুনতে শুনতে তার ছেলে রৌনক বাবার কোলেই ঘুমিয়ে পড়ল। বহ্নি ছেলেকে পাশে শুইয়ে দিয়ে রনিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল নিশ্চিন্তে। এত বছর পর রনি স্বপ্ন দেখল কানা তান্ত্রিক হাসি মুখে ডান হাত তুলে আশীর্বাদের ভঙ্গিতে তার দিকে চেয়ে আছে। আপনারা এতক্ষণ শুনেছেন বিক্রম হালদারের লেখা ভৌতিক গল্প রক্ত পিশাচিনী। গল্পের সূত্রধার ও গল্প পাঠে অরূপ, রনি শুভম মিত্র, মা চিরাশ্রী ঘোষ, বহ্নি ঋতুশ্রী জানা, বাবা রাহুল অধিকারী, সমরেশ সৌমাদিত্য রায়, বহ্নির মা ও মেয়েলি কণ্ঠ মৈত্রেয়ী ব্যানার্জি, রিমা আন্টি প্রিয়াঙ্কা হোড়, দোকানদার অচ্যুতা সাহা, কানা তান্ত্রিক শুভজিৎ ভট্টাচার্য। আমাদের গল্প ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং রেড কালারের বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন গল্পের আপডেট খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন বহ্নি পতঙ্গ।